ওয়েলকাম টু কোডার ক্লাব বাংলা। আজ আমরা ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটি গুরুত্বপূর্ণ বিষয় স্ট্রিং ডেটা টাইপ নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি। এই স্ট্রিং ডেটা টাইপকে আমরা সব জায়গায় দেখতে পাই, যেখানেই আমরা কোনো নাম, কোনো মেসেজ, কোনো টেক্সট, কোনো ইমেল আইডি, কোনো লেখা, মোট কথা যদি দেখতে পাই, তো সেখানে কিন্তু স্ট্রিং আছে। তো আজ এই ভিডিওতে আমরা এই স্ট্রিং ডেটা টাইপ নিয়ে কিন্তু ডিটেলসে আলোচনা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সবার আগে যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে এই যে স্ট্রিং ডেটা টাইপ, এই স্ট্রিং ডেটা টাইপটা কি অ্যাকচুয়ালি? ডাটে স্ট্রিং হলো টেক্সট ডেটা সংরক্ষণ করার জন্য ব্যবহৃত একটি ডেটা টাইপ। মানে আমরা যখন কোনো লেখা সংরক্ষণ করি তখন সেটাকে স্ট্রিং হিসাবে রাখা হয়। এই স্ট্রিং এর মধ্যে এক বা একাধিক ক্যারেক্টার থাকতে পারে। ক্যারেক্টার মানে ক্যারেক্টার মানে কোনো লেটারের মধ্যে থাকতে পারে, এর মধ্যে কোনো ডিজিট থাকতে পারে, এর মধ্যে কোনো স্পেশাল ক্যারেক্টার থাকতে পারে। স্পেশাল ক্যারেক্টার মানে যেমন @, হ্যাশট্যাগ, $সাইন, অ্যাম্পারসান্ড সাইন, স্টার, এইগুলো সমস্ত কিন্তু স্পেশাল ক্যারেক্টার। এর মধ্যে পাংচুয়েশন মার্ক, পাংচুয়েশন মার্ক যেমন কমা, ফুল স্টপ, সেমিকোলন, এক্সক্লেমেশন সাইন, ঠিক আছে, এই সমস্ত কিছু। এর মধ্যে ইমোজিও থাকতে পারে। ক্লিয়ার? এই সমস্ত কিছুই কিন্তু স্ট্রিং, এই সব কিছুই কিন্তু স্ট্রিং। ক্লিয়ার? যেমন ধরুন একটা উদাহরণ দিয়ে দেখানো যাক। লিখলাম আমি এখানে ভয়েড মেন, এখানে নিলাম আমি স্ট্রিং টেক্সট 1, এখানে আমি লিখলাম ফ্লাটার। কেমন? আর একটা আমি ডেটা টাইপ নিলাম, এটা হচ্ছে স্ট্রিং টেক্সট 2, এখানে নিলাম আমি ডাট। এবার আমি যদি প্রিন্ট করি টেক্সট 1 কে, তাহলে কি প্রিন্ট হবে? আর যদি আমি প্রিন্ট করি টেক্সট 2 কে, তাহলে কি জিনিস প্রিন্ট হবে? এখানে আমি প্রোগ্রামটা ক্লোজ করে দিলাম। ক্লিয়ার? তাহলে এই দুটো ক্ষেত্রে কিন্তু ফার্স্ট টেক্সট 1 আমি কি লিখেছি? না ফ্লাটার, তাহলে আমার প্রিন্ট কি হবে? না ফ্লাটার প্রিন্ট হবে। আর টেক্সট 2 এ আমি কি রেখেছি? না ডাট, তাহলে কিন্তু ডাট প্রিন্ট হবে। কিন্তু এখানে একটা জিনিস দেখার বিষয় আছে, যে এখানে ফ্লাটার যখন আমি লিখেছি তখন আমি এখানে ডাবল কোটেশন দিয়েছি, আর এখানে আমি দিয়েছি কিন্তু সিঙ্গেল কোটেশন। ঠিক আছে? তার মানে কি? তার মানে এই স্ট্রিংকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, কেমন করে লিখতে পারি? না, এই স্ট্রিংকে আমরা কিন্তু সিঙ্গেল কোটেশন দিয়েও লিখতে পারি, আবার ডবল কোটেশন দিয়েও লিখতে পারি। আমি এই জায়গাটায় লিখে দিই ডাবল কোট, আর এখানে লিখে দিচ্ছি আমি সিঙ্গেল কোট। এই দুভাবে কিন্তু আমরা স্ট্রিংকে রিপ্রেজেন্ট করতে পারি। ক্লিয়ার? এরপরে যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে মাল্টি লাইন স্ট্রিং। তো আমি একটু হেডিং দিয়ে দিই, মাল্টি লাইন স্ট্রিং। মাল্টি লাইন স্ট্রিং মানে কি? এখানে যে সমস্ত স্ট্রিংগুলো আমরা দেখলাম সেটা মূলত দেখলাম একটা লাইন, সিঙ্গেল লাইন, তাই তো? তো মাল্টি লাইন স্ট্রিং যদি অনেকগুলো একটা প্যারাগ্রাফ মতন থাকে তাহলে কেমন করে হয়? তো চলুন ওটাও একটু দেখে নেওয়া যাক। না, ভয়েড মেন স্ট্রিং, এখানে দিয়ে দিলাম আমি টেক্সট, দিয়ে আমি তিনখানা কোটেশন দেবো। এটা সিঙ্গেল কোটেশনও হতে পারে, আবার ডবল কোটেশনও হতে পারে। অলরেডি আমরা দেখে নিয়েছি যে স্ট্রিংকে আমরা সিঙ্গেল কোটেশনেও লিখতে পারি, আবার ডবল কোটেশনেও লিখতে পারি। তো কিন্তু এখানে দিতে কটা হবে? না, তিনখানা আমাকে কোটেশন দিতে হবে। সেটা সিঙ্গেলও দিতে পারি, আবার ডবলও দিতে পারি। ঠিক আছে? দিয়ে আমি এখানে লিখলাম ওয়েলকাম টু ডাট, তারপরের লাইনে লিখলাম দিস ইজ মাল্টি লাইন
স্ট্রিং দিয়ে যদি আমি সিঙ্গেল কোটেশন দিই তাহলে লাস্টেও আমাকে তিনখানা সিঙ্গেল কোটেশন দিয়ে সেমিকলন দিতে হবে। দিয়ে আমি লিখবো কি না প্রিন্ট টেক্সট। ঠিক আছে, তাহলে আমি যখন এই টেক্সটটা প্রিন্ট করব তখন কি আসবে না এই লেখাটা ফুটে উঠবে, ওয়েলকাম টু ডার্ট, দিস ইজ মাল্টিলাইন স্ট্রিং। এই যে 2 লাইন লিখেছি আমি, এটা কিন্তু ফুটে উঠবে। বোঝা গেল? তাহলে মাল্টিলাইন স্ট্রিং আমরা কেমন করে লিখতে পারি না আমরা তিনখানা কোটেশন দেব, সেটা সিঙ্গেল হতে পারে, সেটা ডাবল হতে পারে। যদি সিঙ্গেল কোটেশন দিয়ে স্টার্ট করি তাহলে লাস্টেও আমরা সিঙ্গেল কোটেশন দেবো, যদি ডবল কোটেশন দিয়ে স্টার্ট করি তাহলে লাস্টেও আমরা ডবল কোটেশন কিন্তু দিয়ে শেষ করব। বোঝা গেল? আচ্ছা, এর পরের যে টপিকটা আছে সেটা কিন্তু হচ্ছে এমটি স্ট্রিং। এমটি স্ট্রিং, এমটি স্ট্রিং মানে কি না যে স্ট্রিং এর মধ্যে কোনো কিছু থাকবে না সেটাই হচ্ছে এমটি স্ট্রিং, ব্ল্যাঙ্ক যাকে বলে। ঠিক আছে, সাপোজ আমি যদি লিখি এখানে স্ট্রিং টেক্সট দিয়ে আমি জাস্ট ব্ল্যাঙ্ক ছেড়ে দিলাম, কোনো কিছুই এর মধ্যে দিলাম না। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে না এর মধ্যে কোনো কিছুই নেই, সেই জন্য এটাকে কি বলে না এমটি স্ট্রিং। কোনো স্ট্রিং এর মধ্যে যদি যখন আমি কোনো স্পেস দিতে চাইবো তখন এটাকে এরকম করে আমরা ব্যবহার করি। ঠিক আছে, বেসিক্যালি স্ট্রিং যখন কনক্যাটিনেশন আমরা দেখেছি এর আগের চ্যাপ্টারে, ঠিক আছে, তো সেখানে কিন্তু আমরা এমটি স্ট্রিংকে ব্যবহার করেছিলাম স্পেস দেওয়ার জন্য। ঠিক আছে, যদি ভিডিওটা না দেখে থাকেন তাহলে দেখে নেবেন, আমি আই বাটনে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো যে কনক্যাটিনেশন কিভাবে করতে হয়, আর তারপরে ইন্টারপোলেশন কি জিনিস। ঠিক আছে, তো ওর যে ভিডিওটা আছে আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারবেন। বেসিক্যালি এটা আমরা এমটি স্ট্রিংকে এইভাবে রিপ্রেজেন্ট করে থাকি, কোনো কিছুই যার মধ্যে থাকে না। আচ্ছা, এবার ধরুন কোনো স্ট্রিং এর মধ্যে কোনো ডেটা আছে। ঠিক আছে, এবার তার মধ্যে কতগুলো ক্যারেক্টার আছে সেটাকে যদি আমাকে বার করতে হয় তাহলে আমরা কেমন করে বার করব না তার জন্য আমরা যে প্রপার্টিকে ব্যবহার করি সেটা হচ্ছে ডট লেন্থ। ডট লেন্থ, ঠিক আছে, তো ডট লেন্থের ব্যবহারটা কিরকম একটুখানি দেখে নিই, তারপরে আমরা প্র্যাকটিক্যালি সমস্ত জিনিসগুলোকে দেখবো যেগুলো নিয়ে এখনো পর্যন্ত আমরা আলোচনা করলাম। না আমরা লিখলাম ভয়েড মেন, তারপরে আমরা কি লিখবো না তারপরে আমরা লিখবো স্ট্রিং টেক্সট ইকুয়ালস টু, সাপোজ আমি এখানে লিখলাম ডাট। ঠিক আছে, আমরা এখানে লিখলাম ডাট। তাহলে ডাটের মধ্যে কতগুলো আছে লেটার, যদি দেখি তাহলে 4টে লেটার আছে, তাই তো? তাহলে এই 4টে লেটারটাকে আমরা কিভাবে নিয়ে আসতে পারবো না আমরা এখানে লিখবো প্রিন্ট টেক্সট ডট লেন্থ। ঠিক আছে, এটা হচ্ছে ডট লেন্থ হচ্ছে একটা প্রপার্টি। এই প্রপার্টিকে ব্যবহার করে আমরা টেক্সটের মধ্যে যে স্ট্রিং আমি রেখেছি সেই স্ট্রিংটাকে যেটাকে আমি অ্যাসাইন করেছি টেক্সটের মধ্যে তার লেন্থ কত, তার মধ্যে কতগুলো ক্যারেক্টার আছে সেই জিনিসটা কিন্তু আমরা বার করতে পারি। তাহলে এখন যদি এটাকে আমরা প্রিন্ট করি তাহলে কত বেরোবে না বেরোবে কিন্তু 4, কেন 4টে হচ্ছে লেন্থ, তাই তো? আচ্ছা, তো চলুন এই পর্যন্ত যেটা আমরা দেখলাম সেটাকে ফার্স্টে আমরা একটুখানি প্র্যাকটিক্যালও করে দেখি। তো ফার্স্ট সবার আগে যেটা আমরা দেখতে চলেছি সেটা হচ্ছে ভয়েড মেন। আমরা স্ট্রিংটাকে কেমন করে লিখি সেই জিনিসটাকে ফার্স্টে আমরা দেখে নিই। না স্ট্রিং টেক্সট, এখানে আমি দিয়ে দিচ্ছি টেক্সট 1 ইকুয়ালস টু আমি ধরে নিচ্ছি ফ্লাটার সেমিকলন। এর পরের যে লাইনটা লিখছি সেখানেও আমি লিখছি স্ট্রিং টেক্সট 2 ইকুয়ালস টু, এখানে আমি সিঙ্গেল কোটেশন দিচ্ছি, আগেরটাতে আমি দিয়েছি ডাবল কোটেশন। ঠিক আছে, তাহলে ডাবল কোটেশনেও লেখা যাবে আবার সিঙ্গেল কোটেশনেও লেখা যায়, সেই জিনিসটা আমি এখানে দেখাচ্ছি। না আমি এখানে দিয়ে দিলাম টেক্সট 1, টেক্সট 1। ঠিক আছে, আর এর পরেরটাই আমি দিয়ে দিচ্ছি, এর পরেরটাই আমি দিয়ে দিচ্ছি টেক্সট 2। ঠিক আছে, তাহলে এখন যদি প্রোগ্রামটাকে আমরা রান করি তাহলে দেখুন ফার্স্টে আমরা কি দেখবো না ফ্লাটার দেখছি, সেকেন্ডে আমরা ডার্ট দেখছি। ফ্লাটারটা আমি কেমন করে দিয়েছি না ডাবল কোটেশনের মধ্যে দিয়েছি আর সিঙ্গেল কোটেশনের মধ্যে আমি ডার্টকে দিয়েছি।
বোঝা গেল? তাহলে এরকম করে আমরা কিন্তু সিঙ্গেল কোটেশন অথবা ডবল কোটেশনকে ব্যবহার করে আমরা কিন্তু স্ট্রিংকে রিপ্রেজেন্ট করতে পারি। এখন সাপোজ দেখুন কারোর মধ্যে যদি কোনোটা একটা থাকে, ফর এক্সাম্পল আমি একটা থার্ড জিনিস দেখাই, সেটা হচ্ছে ধরুন স্ট্রিং, এখানে আছে ধরুন টেক্সট 3, এর মধ্যে আমি লিখতে চলেছি ইটস এ বিউটিফুল ডে। ঠিক আছে, তাহলে ইটস এ বিউটিফুল ডে আমি এখানে লিখলাম, কিন্তু দেখুন যেহেতু সিঙ্গেল কোটেশন আছে, তো সিঙ্গেল কোটেশনের মধ্যে আবার এই অ্যাপোস্ট্রোফিটা কিন্তু বুঝতে পারছে না, কনফিউজ হয়ে যাচ্ছে ডাট কম্পাইলার যে অ্যাকচুয়ালি সিঙ্গেল কোটেশনটা কত দূর থেকে কত দূর। ঠিক আছে, মানে কোটেশনের মধ্যে কোনটা আছে, যেটা ফার্স্ট আছে শুধু সেইটুকুকেই ধরে নিচ্ছে যে স্ট্রিং, সেটাই হতে পারে, আর বাকিটাতে দেখুন রেড লাইন চলে এসছে, তাই না? তাহলে এটাকে ঠিক করতে গেলে আমাকে কি করতে হবে? এটাকে ঠিক করতে গেলে আমাকে তখন কিন্তু সিঙ্গেল কোটেশন দিলে চলবে না, তাহলে আমাকে বাইরের দিকে আমাকে কি দিতে হবে? না, বাইরের দিকে তখন আমাকে কিন্তু ডাবল কোটেশন দিতে হবে। যেই আমরা ডাবল কোটেশন দিয়ে দিলাম, আর ভেতরে অ্যাপোস্ট্রোফি এস যেটা আছে ইটস এর, সেটা কিন্তু তখন মানে কাজটা ঠিকঠাক ভাবে করছে, ঠিক না? তাহলে এটাকে যখন আমরা রান করব, এখানে আমি লিখে দিই টেক্সট 3 বলে, ঠিক আছে? দিয়ে এখন যদি আমরা এটাকে রান করি, তাহলে দেখুন ইটস এ বিউটিফুল ডে কোনো রকম কিন্তু আর কোনো অসুবিধা হচ্ছে না, তাই না? কোনো এরর কিন্তু আমরা আর পাচ্ছি না, আমরা আমরা সুন্দরভাবে রান করতে পারছি। আমরা দেখব যে সিঙ্গেল কোটেশন দিয়েও আমরা কিন্তু এখানে অ্যাপোস্ট্রোফি এস যেটা দিয়েছি সেটাকে আমরা দিতে পারি। সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে একটু পরেই আমরা দেখতে চলেছি, যখন আমরা এসকেপ সিকোয়েন্স নিয়ে পড়াশোনা করব, তখন সেই জায়গাটা কিন্তু আমরা বুঝবো। এখন আমরা এইটুকু জাস্ট বুঝে নিচ্ছি যে আমরা ডাবল কোটেশনের ভেতরে সিঙ্গেল কোটেশনকে অ্যাজ এ কোটেশন হিসেবে, অ্যাজ এ অ্যাপোস্ট্রোফি হিসেবে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে? আচ্ছা, নেক্সট যে জিনিসটা আমি দেখাবো সেটা হচ্ছে মাল্টিলাইন স্ট্রিং। মাল্টিলাইন স্ট্রিংটা একটু দেখে নেওয়া যাক। না, সাপোজ ধরুন আমি এখানে স্ট্রিং দিলাম টেক্সট 4 বলে, দিয়ে আমি এখানে ডাবল কোটেশন তিনখানা দিয়ে দিলাম, আর নিচে লিখলাম না ওয়েলকাম, ওয়েলকাম টু ডাট, আর নেক্সট লাইনে দিয়ে দিলাম দিস ইজ মাল্টি লাইন স্ট্রিং, ফুল স্টপ। এবার লাইনটা যেই শেষ করলাম, শেষ করার পরে আমাদেরকে কি করতে হবে? না, শেষ করার পরে যেটা দিয়ে শুরু করেছিলাম তিনটে কোটেশন দিয়ে, সেই তিনটে কোটেশন কিন্তু আমাকে এখানে দিতে হবে। দিয়ে আমি কি করলাম? না, সেমিকোলন দিয়ে দিলাম। তাহলে এটাই হচ্ছে কিন্তু মাল্টি লাইন স্ট্রিং। এইভাবে আমরা অনেক লাইন প্যারাগ্রাফ কিন্তু লিখতে পারি। আমাদের স্টার্টিং এ কি করতে হবে? আইদার সিঙ্গেল কোটেশন আর না হলে ডাবল কোটেশন, কিন্তু কটা? না, তিনটে। লাস্টে কি দেবো? না, আমরা সেমিকোলন দিয়ে দেবো। ক্লিয়ার? আচ্ছা, এখানে আমরা প্রিন্ট করে নেব কত? না টেক্সট 4। তাহলে এখন যদি আমরা এটাকে রান করে দেখি, তাহলে দেখুন ওয়েলকাম টু ডাট, দিস ইজ মাল্টিলাইন স্ট্রিং, এটা কিন্তু প্রিন্ট হয়ে গেছে, যেটা আমরা এখানে লিখেছি। তাহলে বোঝা গেল যে মাল্টিলাইন স্ট্রিংটা কিরকম। আচ্ছা, এবার আমরা যদি এই প্রত্যেকটা স্ট্রিং এর লেন্থ কত, এই জিনিসটা যদি আমরা দেখতে চাই, তাহলে কেমন ভাবে দেখব? আমরা এখানে লিখব প্রিন্ট টেক্সট 1 ডট লেন্থ। ক্লিয়ার? আমরা সেম জিনিসটাই টেক্সট 2, টেক্সট 3, টেক্সট 4 এর জন্য করতে পারি। এখানে টেক্সট 2 দিয়ে দিলাম, এখানে টেক্সট 3 দিয়ে দিলাম, আর এখানে টেক্সট 4 দিয়ে দিলাম। ঠিক আছে? ডট লেন্থ এই যে প্রপার্টিটা আছে, এ কি করে? না, এ হচ্ছে স্ট্রিং এর মধ্যে কতগুলো ক্যারেক্টার আছে, ঠিক আছে, সেই জিনিসটাকে কিন্তু বার করে। যেমন দেখুন ফ্লাটার, ফ্লাটারের মধ্যে কতগুলো ওয়ার্ড আছে? না, 7টা ওয়ার্ড আছে, সেটা এখানে দেখাচ্ছে। ডাট, ডাটের মধ্যে কতগুলো ওয়ার্ড আছে? না, 4টে। এবার দেখুন ইটস এ বিউটিফুল ডে, এখানে কতগুলো দেখাচ্ছে? না, 20। কিভাবে 20 দেখাচ্ছে একটু দেখা যাক। দেখুন 1 2 3 4, ঠিক আছে, স্পেসটা একটা 5, এ 6 নম্বর, আবার স্পেস 7 নম্বর, 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। বোঝা যাচ্ছে? মানে প্রত্যেকটাকেই, মানে স্পেসকেও ইভেন বা এই অ্যাপোস্ট্রোফিকেও কিন্তু এ কিন্তু কাউন্ট করেছে।
প্রত্যেকটাকেই কিন্তু কাউন্ট করেছে, দিয়ে টোটাল ক্যারেক্টার কতগুলো দেখাচ্ছে না 20। ঠিক সেরকম ওয়েলকাম টু ডার্ট দিস ইজ মাল্টিলাইন স্ট্রিং, এটাকেও যদি আপনি কাউন্টিং করেন তাহলে দেখবেন 48টাই দেখালো। ক্লিয়ার? তাহলে এরকম করে এই প্রপার্টিটাকে ব্যবহার করে কিন্তু আমরা ডট লেন্থ এই প্রপার্টিটাকে ব্যবহার করে আমরা যে কোনো স্ট্রিং এর মধ্যে কতগুলো ডেটা আছে সেটাকে কিন্তু আমরা বার করতে পারি, মানে এর লেন্থ কত সেই জিনিসটা কিন্তু আমরা বার করতে পারি। আর এমটি স্ট্রিংটা একটু দেখে নিই, এমটি স্ট্রিংটা কি জিনিস? কিছুই না, আমরা স্ট্রিং দিয়ে দিলাম, স্ট্রিং দেওয়ার পরে আমরা এখানে দিয়ে দিলাম টেক্সট 5 বলে, দিয়ে আমরা এর মধ্যে কোনো কিছু দিলাম না, জাস্ট স্পেস একটা। ঠিক আছে, এটাই কিন্তু একটা এমটি স্ট্রিং। ঠিক আছে, এখানে আমরা প্রিন্ট করে দিচ্ছি, প্রিন্ট করলাম টেক্সট 5। ঠিক আছে, তাহলে কিছু প্রিন্ট হবে কি? কিছুই প্রিন্ট হবে না, তার কারণ এর মধ্যে কোনো কিছু নেই, তাই না? কিন্তু এটাকে আমরা কাজে লাগিয়ে অন্য কোনো কিছু করতে পারি, অন্য কোনো জিনিস লিখতে পারি। ঠিক আছে, কনকাটিনেশন যখন আমরা করি, ঠিক আছে, তো তখন কিন্তু আমরা এই এমটি স্ট্রিংকেই ব্যবহার করি। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো আমাদের বোঝা গেল। এরপর আমরা যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে যখন আমরা কোনো স্ট্রিংকে লিখি সেটা আমাদের মেমোরিতে, কম্পিউটারের মেমোরিতে কিভাবে সেভ হয় সেই জিনিসটা কিন্তু আমরা আজকে বুঝবো। ঠিক আছে, তাহলে আমি এখানে একটা হেডিং দিয়ে দিই, হাউ টু সেভ, কি হাউ টু স্টোর, হ্যাঁ, এ স্ট্রিং ইন মেমোরি। ঠিক আছে, কিভাবে একটা স্ট্রিং মেমোরিতে সেভ হয়, অ্যাকচুয়াল যে কম্পিউটারের মেমোরিতে কিভাবে জিনিসটা সেভ হয় সেই জিনিসটা কিন্তু আমাদের বুঝলে খুব ইন্টারেস্টিং একটা জিনিস, বিষয় এটা। ঠিক আছে, না দেখুন, আমরা জানি, ধরুন কোন একটা, আমরা একটা উদাহরণ দিই তাহলে জিনিসটা বুঝতে আরো সুবিধা হবে। সাপোজ আমি এখানে লিখলাম ভয়েড মেন, আমি দিয়ে দিলাম এখানে স্ট্রিং str ইকুয়ালস টু ডাট। ঠিক আছে, দিয়ে আমি কি করলাম, না এখানে আমি প্রিন্ট করছি str কে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কত প্রিন্ট হবে, না ডাট প্রিন্ট হবে। তো মেমোরিতে এই ডাটটা কিভাবে স্টোরটা হলো সেই জিনিসটা আমাদেরকে কিন্তু বোঝার একটা ব্যাপার আছে। না দেখুন, ডাটে, ডাট স্ট্রিংকে UTF-16 কোড হিসাবে কিন্তু সংরক্ষণ করে। ক্লিয়ার? ডাট স্ট্রিংকে UTF-16, ইউটিএফ মানে কি? ইউটিএফ, ইউটিএফ এর ফুল ফর্ম হলো ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট। ঠিক আছে, ইউনিকোড মানে হচ্ছে, ইউটিএফ মানে হচ্ছে ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট, এই আকারে কিন্তু স্টোর করে যে কোনো স্ট্রিংকে, প্রত্যেকটা স্ট্রিং, প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য একটা করে কিন্তু ইউনিকোড, একটা স্পেশাল কোড কিন্তু আছে। ঠিক আছে, যেমন আমরা জানি যে A to Z, যদি ক্যাপিটাল A to Z এর কথা বলি তাহলে এটা শুরু হয় 65 থেকে 90 পর্যন্ত। ঠিক আছে, আবার স্মল এ থেকে জেড যদি দেখি তাহলে সেটা শুরু হচ্ছে 97 থেকে 122, 122 পর্যন্ত কিন্তু এদের ইউনিকোড আছে। ঠিক আছে, ঠিক সেরকম তাহলে ডাট, ডিটা কি আছে, ক্যাপিটাল আছে, তাহলে এখানে কত হবে 68, এ মানে 97, হ্যাঁ, দিয়ে আর টি, আর এটাও ছোট হাতের 114, আর টি এটাও ছোট হাতের, তাহলে 116। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আমরা প্রিন্ট করেও দেখতে পারি কোড ইউনিটস বলে। আমরা যদি এরকম লিখি str ডট কোড ইউনিটস, ঠিক আছে, ইউটা বড় হাতের, ইউনিটস, এই
প্রপার্টিটার যদি আমরা দিই প্রিন্ট, তাহলে কিন্তু আমাদের এই কোড ইউনিটস গুলো পরপর পরপর কিন্তু দেখাবে। বোঝা গেল? তো এই ডি মানে কত না 68, এ মানে 97, আর মানে 114, আর এটা হচ্ছে 116। ঠিক আছে, এইবার আমরা জানি কম্পিউটারের মধ্যে যখন কোনো জিনিস স্টোর হয়, কম্পিউটার আমাদের কোনো ক্যারেক্টার বোঝে না, কোনো সংখ্যা বোঝে না। ঠিক আছে, কি বোঝে না 0 আর 1, এই দুটো সংখ্যা জিনিস ছাড়া অন্য কোনো কিছু কিন্তু বোঝে না, তাই তো? এটাকে আমরা বলে থাকি বাইনারি নাম্বার। তাহলে এই 68কে আমাকে বাইনারিতে কনভার্ট করতে হবে, এবং এটা হচ্ছে UTF-16। UTF-16 মানে হচ্ছে 16খানা বিট হিসাবে কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টারকে 16টা বিটে কিন্তু স্টোর করে, 16টা বিট। ঠিক আছে, তাহলে ফার্স্ট সবার আগে আমরা দেখে নিই যে বাইনারিতে কনভার্টটা করলে কত হচ্ছে অ্যাকচুয়ালি। তো বাইনারি কনভার্সেশনের জন্য আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা হচ্ছে বিট ওয়াইজ অপারেটর। তো বিট ওয়াইজ অপারেটরের ভিডিওটা যদি না দেখে থাকেন, আমি আই বাটনে এখানে লিঙ্ক দিয়ে দেবো, বিট ওয়াইজ অপারেটরটা দেখে নেবেন, তাহলে ডেসিমেল টু বাইনারি কিভাবে আমরা কনভার্ট করি সেই জিনিসটা কিন্তু ওখানে আমি ক্লিয়ারলি বলেছি। আচ্ছা, তাহলে ফার্স্ট এখন দেখে নিই আমরা 68, 97, 114 আর 116কে আমরা বাইনারিতে যদি কনভার্ট করি তাহলে কত হবে। তাহলে ফার্স্ট যে জিনিসটা সেটা কত না 2 টু দি পাওয়ার 0, তারপরে 2 টু দি পাওয়ার 1, তারপরে 2 স্কোয়ার, তারপরে 2 টু দি পাওয়ার কিউব, তারপর 2 টু দি পাওয়ার 4, তারপর 2 টু দি পাওয়ার 5, তারপর 2 টু দি পাওয়ার 6, তারপর 2 টু দি পাওয়ার 7, এরকম করে আমরা প্রত্যেকটা বিটে কিন্তু স্টোর থাকে। মানে এটা হয় কত না 1, 2, 4, 8, 16, 32, 64, 128, এই প্রত্যেকটা জিনিস কিন্তু হয়, তাই তো? আচ্ছা, তো দেখুন এবার আমরা যদি 68কে দেখি, তাহলে 68 কিভাবে স্টোর হবে না 64-এর কাছে আমরা নিয়ে নিলাম 1, তাহলে কত বাকি থাকছে না 4 বাকি থাকছে, তাহলে এখানে দিয়ে দিলাম 1, আর বাকিগুলোতে আমরা কত বসিয়ে দেবো না 0 0 বসিয়ে দেবো, তাহলে এটাই হচ্ছে 68। ঠিক সেরকম 97 যদি করতে চাই, 64 প্লাস 32 কত হয়ে যায় না 96, 96 আর 1, তাহলে হয়ে গেল 97, বাকিগুলোতে আমরা 0 বসিয়ে দিলাম। 114 এটাকে যদি করতে চাই তাহলে কত হবে এখানে 64, 32, 96, 96 আর 16, 96 আর 16 হয়ে গেল 112, 112 আর 2, তাহলে 114 হয়ে গেল, বাকিগুলোতে আমরা 0 বসিয়ে দিলাম। আচ্ছা, 116 এটা কিভাবে হবে না 64, 32, 96, 16 হচ্ছে 112, 112 আর 4, তাহলে হয়ে গেল 114, বাকিগুলোতে আমরা 0 বসিয়ে দেবো। কিন্তু দেখুন এই প্রত্যেকটা যে বিটস আসলো এটা কতগুলো বিটসের না 7টা বিটসের, কিন্তু স্টোর হবে কত করে না স্টোর হবে কিন্তু 16টা বিট, তাই তো? UTF-16 16টা বিট করে কিন্তু স্টোর হবে। তাহলে স্টোর কত হবে না 68 যেটা আছে, 68 কত স্টোর হবে না ফার্স্টে কিন্তু 9খানা শূন্য স্টোর হবে। ঠিক আছে, 9খানা শূন্য স্টোর হওয়ার পরে হচ্ছে এই জিনিসটা স্টোর হবে। এরপরে হচ্ছে 97, 97 কিভাবে স্টোর হবে না 9খানা ফার্স্টে 0, তারপরে 1, 4টে 0, 1। 114 কত স্টোর হবে না ফার্স্টে 9টা 0, তারপরে 111, 00, 10। 116 কত স্টোর হবে না ফার্স্টে 9টা 0, তারপরে 111, 01, 00, এই আকারে কিন্তু স্টোর হবে। তাহলে ডাট এই যে লেখাটা সেটা যখন কম্পিউটারের মেমোরিতে স্টোর হচ্ছে তখন কি আকারে স্টোর হচ্ছে না ডি স্টোর হচ্ছে, এটা এই পুরো লাইনটা হচ্ছে ডি। ছোট হাতের এ যখন আমি দিচ্ছি তখন এই পুরো লাইনটা স্টোর হচ্ছে, আর যখন দিচ্ছি তখন এই পুরো লাইনটা স্টোর হচ্ছে, আর টি যখন দিচ্ছি তখন এই পুরো লাইনটা স্টোর হচ্ছে। তার কারণ কম্পিউটার কিন্তু কোনো এবিসিডি বোঝে না, অন্য কোনো সংখ্যা বোঝে না, কম্পিউটার একটাই জিনিস বোঝে সেটা হচ্ছে 0 আর 1, এছাড়া কম্পিউটার কিচ্ছু বোঝে না। বোঝা গেল? তাহলে আমরা স্ট্রিংকে যখন সেভ করব তখন অ্যাকচুয়ালি ওটা UTF-16 বিটে কনভার্ট হবে। ঠিক আছে, তারপরে সেটা বাইনারিতে কনভার্ট হবে, বাইনারিতে কনভার্ট হয়ে কিন্তু কম্পিউটারের মেমোরিতে স্টোর হবে। ব্যাপারটা বোঝা গেল?
তো চলুন একটুখানি প্র্যাকটিক্যালি জিনিসগুলো দেখি, তাহলে জিনিসগুলো আরো আমাদের ভালো লাগবে। আচ্ছা, এখনো পর্যন্ত যেগুলো দেখিয়েছিলাম সেটাকে আমি জাস্ট কি করি, একটুখানি কমেন্ট করে দিই। এবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে কম্পিউটার মেমোরিতে কিভাবে স্টোর হয়। তার জন্য আমরা লিখি ভয়েড মেন। এইবার এখানে দিচ্ছি আমি স্ট্রিং str ইকুয়ালস টু, দিয়ে দিলাম আমি ডাট। ঠিক আছে। আচ্ছা, এইবার যদি আমি এখানে প্রিন্ট করে দেখতে চাই যে ডিএআরটির মধ্যে ইউনিকোড কত আছে, তাহলে আমি কি করব, না আমি প্রিন্ট করব প্রিন্ট করলাম স্ট্রিং ডট ইউনিকোড, এই কোড ইউনিটস বলে যদি প্রিন্ট করি, তাহলে দেখুন ডি এর জন্য 68, এ এর জন্য 97, আর এর জন্য 114, আর টি এর জন্য 116 কিন্তু প্রিন্ট হয়ে গেছে। ঠিক আছে। এটাকে আমরা আরেকটা ভাবে আমরা প্রিন্ট করতে পারি। ঠিক আছে, সেটা আমরা এরকম ভাবে করতে পারি, প্রিন্ট str ডট কোড ইউনিট অ্যাট, দিয়ে আমরা এখানে ইন্ডেক্সটা দিয়ে দেবো, যে কোন ইন্ডেক্সের আমরা কোড ইউনিট দেখতে চাইছি। জিরো ইন্ডেক্সের যদি দিতে দিই তাহলে একদম ফার্স্ট যেটা ডি এর জন্য কত সেটা দেখাবে। ঠিক আছে, আমাদের এখানে 4টে লেটার আছে, তাহলে আমরা পরপর দিয়ে দিলাম 1 2 3। ঠিক আছে, এবার যদি আমরা প্রিন্ট করি এটাকে, তাহলে 68 97 114 আর 116 কিন্তু প্রিন্ট হয়ে গেছে। ঠিক আছে, এবার এগুলোকে আমরা বাইনারিতে কনভার্ট করব। তাহলে বাইনারিতে কনভার্ট করলে আমাদের এখানে লিখতে হবে প্রিন্ট 68কে যদি করতে চাই, 68 টু র্যাডিক্স স্ট্রিং, এখানে দিয়ে দিলাম 2, সেম এখানে 68-এর জায়গায় দিয়ে দিলাম 97, তারপরে এখানে দিয়ে দিলাম 114, এখানে দিয়ে দিলাম 116। ঠিক আছে, তাহলে দেখুন প্রত্যেকটা কিন্তু আমাদের বাইনারিতে কনভার্ট হয়ে গেছে। এবার এই বাইনারিতে এই যে নাম্বারগুলো আছে, এই নাম্বারগুলো এখানে কিন্তু 7খানা বিটসের শো করছে, কিন্তু এখানে সেভ কততে হবে, না এখানে সেভ হবে কিন্তু 16 বিটসের, মানে এর আগে আরো 9খানা জিরো অ্যাড হবে, দিয়ে কিন্তু মেমোরিতে সেভ হবে। প্রত্যেকটা লেটার UTF-16 কোড আকারে কিন্তু আমাদের সেভ হয়। বোঝা গেল? আচ্ছা, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার। এরপর যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে যে আমাদের ইমোজি আর ইউনিকোড, ইমোজিকেও তো আমরা সেভ করে রাখতে পারি, তাই না? তাহলে ইমোজি সেভ করে রাখলে পরে ইমোজিটা কিভাবে সেভ হচ্ছে সেই জিনিসটাও একটু দেখা দরকার আছে। তো ইমোজি ধরুন, কোন একটা ইমোজি ধরুন আমি যদি নিই, তাহলে ইমোজি কিন্তু একটা UTF-16 কোড ব্যবহার করে না, এ কিন্তু দুটো কোড ব্যবহার করে যে কোনো ইমোজি। আমি এখানে একটা হেডিং দিয়ে দিচ্ছি, ইমোজি, আর দিয়ে দিলাম ইউনিকোড। ঠিক আছে, তো এখানে আমি এক কাজ করি, এটা ভার্সেস তো নয় অ্যাকচুয়ালি, এটা অ্যান্ড, ইমোজি অ্যান্ড ইউনিকোড, এটা একটা হেডিং দিয়ে দিই। তো ইমোজির বেসিক্যালি যে কোনো আমাদের যখন আমরা নর্মাল স্ট্রিং লিখি সেটা আমাদের একটা UTF-16 ইউনিট হিসেবে স্টোর হয়। ঠিক আছে, কিন্তু যখনই আমরা কোনো ইমোজিকে দিই তখন কিন্তু ওটা দুটো কোড ইউনিট হিসেবে স্টোর হয়। ঠিক আছে, ফার্স্ট যে জিনিসটা বেরোয় সেই জিনিসটা বেরোবে হচ্ছে, সেটাকে তখন বলা হয় স্যারোগেট, স্যারোগেট নাম্বার, হাই স্যারোগেট আর লো স্যারোগেট। একটা এক্সাম্পল ফার্স্টে আমরা কম্পিউটারে গিয়ে দেখে নিই, তাহলে আমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। তো যেটা আমরা করেছি এখনো পর্যন্ত এটাকে জাস্ট একটু কমেন্ট করে দিলাম। ঠিক আছে, নেক্সট ধরুন আমি এখানে লিখলাম ভয়েড
মেন। এবার আমি এখানে স্ট্রিং ইমোজি দিলাম। ধরুন এই ইমোজিটা আমি ব্যবহার করছি, ঠিক আছে। আমি ম্যাক থেকে কন্ট্রোল কমান্ড আর স্পেস বার একসঙ্গে স্পেস করলাম, তাহলে ইমোজি প্যালেটটা খুলে গেল, দিয়ে আমি একটা ইমোজি সিলেক্ট করে নিলাম। আচ্ছা, এখন যদি আমি এটাকে প্রিন্ট করি ইমোজিকে, তাহলে ইমোজিটা প্রিন্ট হবে, ইমোজি। ঠিক আছে, তাহলে কিন্তু ইমোজিটা প্রিন্ট হবে। প্রিন্ট করে দেখা যাক। তা দেখুন ইমোজিটা প্রিন্ট হচ্ছে, ঠিক আছে। এবার আমি যদি এর ইউনিকোড কত সেটা যদি দেখতে চাই, তাহলে আমি এখানে কি লিখবো, না প্রিন্ট ইমোজি ডট কোড ইউনিটস। ক্লিয়ার? তাহলে যদি রান করি দেখুন দুটো নাম্বার বেরিয়েছে, ঠিক আছে। প্রথম যে সংখ্যাটা বেরোচ্ছে এটাকে বলা হয় হাই সারোগেট নাম্বার, আর সেকেন্ড যে সংখ্যাটা বেরোচ্ছে সেটাকে বলা হয় লো সারোগেট নাম্বার, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটাই আমরা যদি এরকম করে দেখতে চাই, প্রিন্ট ইমোজি ডট রানস, ডট রানস দিয়েও আমরা দেখতে পারি, ঠিক আছে, ডাইরেক্ট। তাহলে একটা কোড ইউনিটস কিন্তু বেরোয়, ঠিক আছে। ডট রানস দিয়ে যখন আমরা দেখি তখন একটা কোড ইউনিটস বেরোয়, দুটো কিন্তু বেরোয় না। কিন্তু এই দুটো সংখ্যাকে কিন্তু আমরা এই একটা সংখ্যা নিয়ে আসতে পারি, মানে কোড ইউনিট যেটা হাই সারোগেট আর লো সারোগেট বেরিয়েছে, এদেরকে আমরা ফর্মুলায় ফেললে পরে এই যেটা রানসের মধ্যে বেরোচ্ছে কোড ইউনিট, সেই কোড ইউনিটটা কিন্তু আমরা পেতে পারি, ঠিক আছে। কিভাবে আমরা পেতে পারবো সেটাও আমরা একটু পরেই দেখতে চলেছি। ক্লিয়ার? তাহলে ইমোজিকেও কিন্তু আমরা অ্যাজ এ স্ট্রিং ব্যবহার করতে পারি, এবং তার মধ্যে কত হচ্ছে সেই জিনিসটা কিন্তু আমরা, এই জিনিসটাকেও কিন্তু আমরা দেখতে পারি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যেটা দেখলাম, ইউনিকোডকে আমরা, ইউনিকোডের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পারি যে ইমোজির মধ্যে কত স্টোর হচ্ছে, ঠিক আছে। আমরা কি ব্যবহার করব, না আমরা যদি ব্যবহার করি এখানে কোড ইউনিটস বলে, ডট কোড ইউনিটস, তাহলে আমাদের এখানে কতগুলো কোড আসবে, না আমাদের এখানে আসবে কিন্তু দুটো কোড ইমোজি, কেননা ইমোজির মধ্যে দুটো ইউনিকোড আসবে। একটাকে আমরা বলবো, ধরুন এখানে আমি লিখলাম ইমোজি, ঠিক আছে, ইমোজি ডট কোড ইউনিটস। এটাকে যদি আমরা প্রিন্ট করি তাহলে এখানে আমাদের দুটো ডিজিট আসবে, ঠিক আছে। প্রথম যে ডিজিটটা আসছে সেটা কত, না 55357, এটাকে আমরা বলছি হাই সারোগেট, হাই হাই সারোগেট নাম্বার। আর পরে যে সংখ্যাটা আসছে, ঠিক আছে, 56832, এটাকে বলছি আমরা লো সারোগেট, ঠিক আছে। হাই সারোগেট আর এটা হচ্ছে লো সারোগেট। আচ্ছা, আর যদি আমরা প্রিন্ট করি ইমোজি ডট রানস, তাহলে আমাদের কাছে একটা সিঙ্গেল কোড ইউনিটস আসছে কত, না 128512, ঠিক আছে। একটা কোড ইউনিটস বেরোচ্ছে ইমোজিকে যদি আমরা প্রিন্ট করতে চাই। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে সারোগেট পেয়ার ফর্মুলাটা আমরা দেখে নেব, যে কিভাবে আমরা এই দুটো ডিজিট থেকে এর এই সংখ্যাটাকে কিন্তু আমরা বার করতে পারি, ঠিক আছে। তাহলে বোঝাই যাবে যে সেম জিনিসটাই আসছে, এদের ভ্যালু যখন সেম আসবে। না আমি এখানে একটা হেডিং দিয়ে দিই, এটা খুবই একটা ইন্টারেস্টিং জিনিস। সেটা হচ্ছে সারোগেট পেয়ার ফর্মুলা, ঠিক আছে। তো সারোগেট পেয়ার ফর্মুলা যেটা বলছে, কোড পয়েন্ট ইকুয়ালস টু হচ্ছে হাই সারোগেট
মাইনাস হচ্ছে 0xd800 ইন্টু হচ্ছে 0x400, তার সঙ্গে যোগ হবে হচ্ছে লো সারোগেট মাইনাস 0x DC00, তার সঙ্গে অ্যাড হবে 0x1, চারটে জিরো। এটাই হচ্ছে টোটাল ফর্মুলাটা। ঠিক আছে, এখানে যদি আমি হাই সারোগেটের ভ্যালু বসিয়ে দিই, এখানে যদি আমি লো সারোগেটের ভ্যালু বসিয়ে দিই, তাহলে আমাদের রানসের মধ্যে যে পয়েন্টটা এসেছিল কোড কোড পয়েন্ট, ঠিক আছে, ইউনিকোড পয়েন্ট 128512, সেটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, তো সেটা দেখা যাক কিভাবে আসছে। না, এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো কিন্তু হেক্সাডেসিমেলে আছে, প্রত্যেকটা সংখ্যা কিন্তু হেক্সাডেসিমেলে আছে, এগুলো 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 প্রত্যেকটা কিন্তু হেক্সাডেসিমেল আছে। তাহলে হেক্সাডেসিমেল থেকে আমরা ফার্স্টে এক কাজ করি, বাইনারিতে কনভার্ট করে নিই, তার কারণ এই ডেসিমেলে কনভার্ট করে নিই, তার কারণ আমাদের সারোগেট যে নাম্বারটা আছে সেটা কিন্তু আমাদের ডেসিমেলের মধ্যে আছে, তাই তো? যে কোনো একটা নাম্বার পেয়ারে আমাকে কনভার্ট করতে হবে, আইদার আমাকে হেক্সাডেসিমেলে কনভার্ট করতে হবে, না হলে ডেসিমেলে কনভার্ট করতে হবে, তো আমি একবারে ডেসিমেলেই কনভার্ট করে দিচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাকে কি করে ডেসিমেলে কনভার্ট করতে হয়? না, ফার্স্ট ধরুন আমি এটা কনভার্ট করার চেষ্টা করছি 0x। 0x মানে কি, না এটা হচ্ছে হেক্সাডেসিমেল নাম্বার, যে সমস্ত সংখ্যার আগে আমাদের 0x থাকবে সেটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল। আচ্ছা, তাহলে এটাকে যদি এখন কনভার্ট করা যায় তাহলে কত হবে? না, 16 টু দি পাওয়ার 0, তার সঙ্গে ইন্টু হবে 0, তার আগে কত আছে 16 টু দি পাওয়ার 1, তার সঙ্গেও 0, যেহেতু এটার ভ্যালু হচ্ছে 0, তার আগে হচ্ছে 16 স্কোয়ার ইন্টু 8, তার আগে হচ্ছে 16 স্কোয়ার ইন্টু, দেখুন ডি মানে কত, এ মানে হচ্ছে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, তাহলে এখানে কত হবে 30। তাহলে এখানে কত হয় টোটাল, যদি ক্যালকুলেট করা হয়, 16 স্কোয়ার মানে 256, 256কে যদি আমি 13 দিয়ে গুণ করি, সরি এটা কিউব হবে, ঠিক আছে, 0 1 2, তারপরে মানে 16 টু দি পাওয়ার 3 মানে 16 কিউব, তাহলে 16 কিউব মানে হচ্ছে 4096, 4096 ইন্টু হচ্ছে 13, মানে হবে 53,248, তার সঙ্গে যোগ হবে কত, না 16 স্কোয়ার মানে 256, 256 ইন্টু 8 মানে হচ্ছে 2048। ঠিক আছে, তাহলে টোটাল কত বেরোলো, না টোটাল বেরোলো 53,248, যদি যোগ করা হয় তাহলে হবে 55,296। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট সংখ্যাটা দেখা যাক, সেটা হচ্ছে 0x400। এর মানে কত, না 400 মানে হচ্ছে লাস্টের দুটো সংখ্যা তো 00 হচ্ছে, তাহলে 16 টু দি পাওয়ার 0 ইন্টু 0, তার আগে হচ্ছে 16 টু দি পাওয়ার 1 ইন্টু 0 মানে হচ্ছে 0, তার আগে হচ্ছে 16 স্কোয়ার ইন্টু 4, তাহলে 16 স্কোয়ার ইন্টু 4, 16 স্কোয়ার মানে কত, না হচ্ছে 16 ইন্টু 16, 256, 256কে যদি 4 দিয়ে গুণ করা হয় তাহলে হয় 1024। ঠিক আছে, আচ্ছা, নেক্সট আমরা দেখে নিচ্ছি DC00। ঠিক আছে, DC00, এটার মানে কত হচ্ছে, এটার মানে হচ্ছে 16 টু দি পাওয়ার 0 ইন্টু 0 প্লাস 16 টু দি পাওয়ার 1 ইন্টু 0 মানে সেই 0, 16 টু দি মানে 16 স্কোয়ার ইন্টু 12 প্লাস 16 কিউব ইন্টু 13। ঠিক আছে, তাহলে এটার মানে হচ্ছে 53,248, আগেই আমরা পেয়ে গেছি। এবার 16 ইন্টু 16 হচ্ছে 256, 256 ইন্টু 12 হচ্ছে 3072। ক্লিয়ার? তাহলে এই দুটোকে যদি এখন অ্যাড করা হয় তাহলে কত হবে, 53,248, তাহলে হবে 56,320।
ক্লিয়ার? আচ্ছা, আর লাস্ট যেটা বাকি আছে সেটা হচ্ছে 0x 4টে 0। তাহলে এর মানে কত? এর মানে হচ্ছে এটা হচ্ছে 16 টু দি পাওয়ার 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, মানে 16 টু দি পাওয়ার 4 ইন্টু 1। তাহলে 16 টু দি পাওয়ার 4 মানে কত? 16 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 256 স্কোয়ার, 256 স্কোয়ার মানে হচ্ছে 65,536। আচ্ছা, তাহলে এবার এগুলোকে সমস্ত মানগুলোকে যদি আমরা বসাই তাহলে কত পাবো একটু দেখা যাক। না, হাই সারোগেট যে নাম্বারটা ছিল আমাদের সেটা হচ্ছে 55,357। তাহলে আমরা এখানে লিখতে পারি কোড পয়েন্ট ইকুয়ালস টু 55,357 মাইনাস আমাদের কত করতে হবে? না, এটা আমাদের মাইনাস করতে হবে 55,296। তাহলে এখানে লিখে দিচ্ছি 55,296। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি আছে? না, এরপরে এর সঙ্গে ইনটু আছে। ইনটু আছে হচ্ছে 1024। আচ্ছা, তারপরে কি আছে? না প্লাস লো সারোগেট নাম্বার কত বেরিয়েছিল? না 56,832 মাইনাস হচ্ছে 56,320। ঠিক, তার সঙ্গে যোগ হবে হচ্ছে 65,536। এই সবটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের কিন্তু কোড পয়েন্টের ভ্যালু মানে রানসে যেটা আমাদের বেরিয়েছিল সেটা কিন্তু চলে আসবে। তাহলে ফার্স্ট এটা ক্যালকুলেট করা যাক, 55,357 মাইনাস 55,296, তাহলে কত হচ্ছে? না 61। তার সঙ্গে মাল্টিপ্লাই হচ্ছে 1024, আর এখানে যোগ হচ্ছে, যোগটা আছে দিয়ে মাইনাসটাও করতে হবে, 56,832 মাইনাস 56,320, তাহলে হচ্ছে 512। তার সঙ্গে যোগ হচ্ছে 65,536, 512-র সঙ্গে 65,536 যদি যোগ হয় তাহলে হচ্ছে 66,048। আর এদিকে যদি গুণ হয় 61কে 1024 দিয়ে তাহলে হয় 62,464। তাহলে 62,464 আর 66,048, তাহলে এই দুটোকে অ্যাড করলে কত বেরোচ্ছে? এই দুটোকে অ্যাড করলে যেটা আমাদের রানস থেকে আমরা বার করেছিলাম, ঠিক আছে, সেই সংখ্যাটাই কিন্তু আমাদের বেরিয়ে আসছে। এই যে রানস থেকে আমরা বার করেছিলাম 128,512, সেই জিনিসটাই কিন্তু আমাদের এখানে কিন্তু বেরিয়েছে। বোঝা গেল ফর্মুলাটা কিরকম ভাবে কাজ করছে? চলুন এটাকে একটুখানি কম্পিউটারে চেক করে দেখে নিই। কোড ইউনিটস তো আমরা দেখেছি যে এখানে আমাদের এগুলো প্রিন্ট হচ্ছে, ঠিক আছে, আর এটা যে সেম জিনিস সেটাও আমরা ম্যাথমেটিক্যালি প্রুফ করে দেখলাম, ঠিক আছে, ফর্মুলাটা দিয়ে আমরা ম্যাথমেটিক্যালি প্রুফ করে আমরা দেখতে পেলাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন যেটা আমরা শিখবো এটাকে আমরা কমেন্ট করে দিই। এখন যেটা আমরা শিখতে চলেছি সেটা হচ্ছে যে স্ট্রিং হচ্ছে ইমিউটেবল কনসেপ্ট, মানে স্ট্রিংকে কখনোই আমরা চেঞ্জ করতে পারি না। স্ট্রিং কখনোই চেঞ্জ হয় না। ইমিউটেবল মানে কি? ইমিউটেবল মানে আমরা সেটাকে চাইলেই যে চেঞ্জ করে দেবো সেরকম নয়। তো সেই জিনিসটা একটুখানি দেখা যাক কিভাবে সেটা হচ্ছে। দেখো, তাহলে এখন আমরা হেডিং দিতে পারি না স্ট্রিংস আর ইমিউটেবল। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা এখন দেখব। না, এর জন্য একটা আমরা প্রোগ্রাম লিখতে পারি এরকম করে। না, লিখলাম ভয়েড মেন, লিখলাম স্ট্রিং নেম,
ইকুয়ালস টু হ্যালো। তাহলে এখন যদি আমরা এটাকে প্রিন্ট করি নেমকে, তাহলে কি প্রিন্ট হবে? না হ্যালো প্রিন্ট হবে। এরপর আমরা একটা প্রপার্টি শিখছি, সেটা হচ্ছে এই যে নেম, এটা তো একটা অবজেক্ট, প্রত্যেকটাই ডাটে এক একটা অবজেক্ট। তো এই অবজেক্টের একটা হ্যাশ কোড থাকে, প্রত্যেকটা অবজেক্টের ডিফারেন্ট ডিফারেন্ট হ্যাশ কোড থাকে, আর সেম অবজেক্টের হ্যাশ কোড সবসময় সেম হয়। তাহলে এখানে একটা নিউমেরিক সংখ্যা আমাদের বেরোবে, ঠিক আছে? তো এটাই কিন্তু এই নেমের একটা হ্যাশ কোড। আচ্ছা, আমরা এখানে লিখলাম স্ট্রিং, ধরুন এখানে দিলাম এটাকে আপার কেস করার জন্য ইউসি নেম বলে একটা ভেরিয়েবল তৈরি করলাম। তার মধ্যে আমরা দিয়ে দিলাম যে নেম ডট টু আপার কেস, ঠিক আছে? তাহলে কি হবে, না নেমটা এই যে ডট টু আপার কেস এর জন্য পুরোপুরি কনভার্ট হয়ে যাবে কিন্তু আপার কেসে। তো এখন যদি আমরা প্রিন্ট করি এই ইউসি নেমকে, তাহলে কি প্রিন্ট হবে? না তাহলে প্রিন্ট হবে HELLO, হ্যালো। তার কারণ এটা আপার কেসে কনভার্ট হয়ে গেছে। এবার এই ইউসি নেমের যদি আমরা হ্যাশ কোড দেখি, ঠিক আছে, আমরা যদি এরকম করে লিখি প্রিন্ট ইউসি নেম ডট হ্যাশ কোড, তাহলে আমাদের কাছে একটা নিউমেরিক সংখ্যা আসবে, যেটা কিন্তু এই আগের সংখ্যাটার থেকে ডিফারেন্ট একটা সংখ্যা আসবে, আলাদা একটা জিনিস আসবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই যে হ্যালোটা আছে এই নেমের মধ্যে, এইটা একটা ডিফারেন্ট অবজেক্ট, আর ইউসি নেম একটা কিন্তু ডিফারেন্ট অবজেক্ট, দুটো ডিফারেন্ট অবজেক্ট, ঠিক আছে, সেম অবজেক্ট নয়। তার জন্য এর হ্যাশ কোডও কিন্তু ডিফারেন্ট হবে। আচ্ছা, প্রথম। আর দ্বিতীয়, আমরা এরকম করেও প্রুফ করতে পারি, প্রিন্ট, আমরা এখানে লিখলাম আইডেন্টিক্যাল, আইডেন্টিক্যালের মধ্যে আমরা দুটো ভেরিয়েবলকে দিয়ে দিলাম, প্রথমে হচ্ছে নেম কমা ইউসি নেম। এখন এটাকে যদি আমরা প্রিন্ট করি, তাহলে কি আসবে? না ফলস আসবে, ঠিক আছে, ফলস আসবে। কেন ফলস আসবে? না দুটো জিনিস আলাদা আলাদা, নেম আলাদা জিনিস আর ইউসি নেম আলাদা জিনিস, সেই জন্য এটা কিন্তু ফলস আসবে। আমরা এই জিনিসটাকে এরকম করেও রিভেরিফাই করতে পারি, যেটাকে বলে ক্রস ভেরিফিকেশন। না ধরুন আমরা এখানে লিখলাম স্ট্রিং, না একটা সেম অবজেক্ট তৈরি করছি, সেম ওবিজে, সেম অবজেক্ট বলে একটা ভেরিয়েবল তৈরি করলাম, যার মধ্যে আমি যে নেমটা ছিল সেই নেমটাকে কিন্তু অ্যাসাইন করে দিলাম, ঠিক আছে? তাহলে নেমটাকে আমি কার মধ্যে অ্যাসাইন করে দিলাম? না সেম অবজেক্ট। এখন যদি আমি একে প্রিন্ট করি, তাহলে আমরা দেখব সেম ওবিজে, একে যদি আমরা প্রিন্ট করি তাহলে কিন্তু আমাদের কাছে প্রিন্ট হবে হ্যালো, ঠিক আছে, যেটা কিন্তু এই নেমের মধ্যে আমরা স্টোর করেছিলাম হ্যালো, ঠিক আছে? সেই হ্যালোটা কিন্তু এখানে প্রিন্ট হবে, যেহেতু এটা সেম অবজেক্ট। এর যদি আমরা হ্যাশ কোড দেখি, ঠিক আছে, সেম অবজেক্ট ডট হ্যাশ কোড যদি দেখি, তাহলে আমাদের কাছে নিউমেরিক একটা সংখ্যা প্রিন্ট হবে, যেটা কিন্তু সেম। কার সেম? না এই যে হ্যাশ কোডটা বেরিয়েছিল এর কিন্তু একদম সেম হ্যাশ কোড এখানেও কিন্তু বেরোবে। তার কারণ দুটো অবজেক্টই তো সেম, আমি তো নেমকে সেম অবজেক্টের মধ্যে জাস্ট অ্যাসাইন করে দিয়েছি, তাহলে দুটো অবজেক্ট তো একই অবজেক্ট, তাই না? সেম, তাহলে এই তার জন্য এখানে কিন্তু হ্যাশ কোডটাও সেম বেরোবে। প্লাস আমরা যদি এখন এখানে প্রিন্ট করি আইডেন্টিক্যাল, আইডেন্টিক্যাল দিয়ে আমরা যদি লিখি নেম, হ্যাঁ, কমা সেম ওবিজে, তাহলে কিন্তু বেরোবে কিন্তু ট্রু। কেন ট্রু? না দুটো অবজেক্টই কিন্তু সেম, সেম অবজেক্ট আর নেম এই দুটো কিন্তু সেম, সেম, তার জন্য কিন্তু আইডেন্টিক্যাল আমাদেরকে কি দেবে? না ট্রু রিটার্ন করবে, ঠিক আছে? তা এই জিনিসটা বোঝা গেল। তাহলে কি করে আমরা প্রুফ করব যে দুটো অবজেক্ট সেম না আলাদা? আচ্ছা, তো চলুন কম্পিউটারে গিয়ে এটা একটু একবার দেখে নিই যে দুটো জিনিস সেম না আলাদা। আমরা এখানে লিখলাম ভয়েড মেন, দিয়ে আমরা একটা স্ট্রিং ধরে নিচ্ছি
না নেম নামে, তার মধ্যে আমরা দিয়ে দিলাম না হ্যালো। ঠিক আছে? আচ্ছা, এইবার যদি আমরা একে প্রিন্ট করি, প্রিন্ট নেম, তাহলে আমাদের কাছে হ্যালোটা প্রিন্ট হবে। এইবার আমরা যদি এখানে প্রিন্ট করি নেম ডট হ্যাশ কোড, তাহলে কি প্রিন্ট হচ্ছে? না তাহলে প্রিন্ট হচ্ছে একটা নিউমেরিক সংখ্যা। ঠিক আছে? একটা হ্যাশ কোড, একটা ইউনিক কোডের প্রিন্ট হচ্ছে। আচ্ছা, আমরা যদি এখন একে একটা স্ট্রিং বানাই, নতুন একটা স্ট্রিং, স্ট্রিং ধরুন নাম দিচ্ছি এর আপার কেস নেম। ঠিক আছে? দিয়ে আমরা নেম ডট টু আপার কেস। ঠিক আছে? তাহলে নেমটা কি হয়ে যাবে? না আপার কেসে কনভার্ট হয়ে যাবে। এখন যদি আমরা প্রিন্ট করি ইউসি নেম, তাহলে আমরা দেখতে পারবো যে হ্যালোটা কিন্তু পুরোপুরি আপার কেসে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে? এইবার আমরা যদি এখানে প্রিন্ট করি ইউসি নেম ডট হ্যাশ কোড, তাহলে আমাদের কাছে যে হ্যাশ কোডটা আসবে সেটা কিন্তু ডিফারেন্ট একটা হ্যাশ কোড। দেখুন এটা স্টার্ট হচ্ছে 8 দিয়ে, এটা স্টার্ট হচ্ছে 27 দিয়ে, পুরো একটা ডিফারেন্ট হ্যাশ কোড আসছে, মানে একটা নতুন অবজেক্ট। আচ্ছা, আমরা যদি এরকম করে প্রিন্ট করতে চাই যে প্রিন্ট আইডেন্টিক্যাল, আইডেন্টিক্যাল নেম কমা আপার কেস নেম, তাহলে আমাদেরকে কি শো করবে? না ফলস শো করবে। কেন ফলস শো করছে? না দুটো অবজেক্ট কিন্তু ডিফারেন্ট অবজেক্ট। ঠিক আছে? ইউসি নেম একটা ডিফারেন্ট অবজেক্ট, নেম একটা ডিফারেন্ট অবজেক্ট। ঠিক আছে? আমরা এটাকে আর একটা ক্রস ভেরিফাই করতে পারি। না এখানে আমি প্রিন্ট করলাম, ধরুন একটা জাস্ট ডিভাইডার আমি প্রিন্ট করছি যাতে জিনিসটা বুঝতে সুবিধা হয়। এবার আমরা এখানে প্রিন্ট করছি ধরুন একটা স্ট্রিং, নিয়ে নিলাম সেম অবজেক্ট। সেম অবজেক্টের মধ্যে আমরা কাকে অ্যাসাইন করে দিলাম? না নেমকে অ্যাসাইন করে দিলাম। তাহলে নেমও যা সেম অবজেক্টও তাই হয়ে গেল। আচ্ছা, এবার যদি আমরা এখানে প্রিন্ট করি না সেম অবজেক্ট, সেম অবজেক্ট, তাহলে আমাদের কাছে কি প্রিন্ট হবে? না আমাদের কাছে কিন্তু হ্যালো, যেটা নেমের মধ্যে ছিল সেই জিনিসটাই কিন্তু আমাদের এখানে প্রিন্ট হলো। আমরা যদি এখানে দেখি যে প্রিন্ট সেম অবজেক্ট ডট হ্যাশ কোড যদি দিই, তাহলে যে হ্যাশ কোডটা ছিল নেমের সেম হ্যাশ কোড দেখুন এখানেও প্রিন্ট হয়েছে, সেম অবজেক্টের সেম হ্যাশ কোড প্রিন্ট হয়েছে, মানে এই দুটো অবজেক্ট কিন্তু সেম অবজেক্ট। ঠিক আছে? আচ্ছা, প্রিন্ট আমরা যদি করি আইডেন্টিক্যাল, আইডেন্টিক্যাল এখানে দিয়ে দিলাম নেম কমা সেম ওবিজে। ঠিক আছে? তাহলে আমাদেরকে কি রিটার্ন করবে? না ট্রু রিটার্ন করছে, তার কারণ দুটো অবজেক্টই সেম। সেই জন্য আমাদের আইডেন্টিক্যাল আমাদেরকে কি রিটার্ন করছে? না ট্রু রিটার্ন করছে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে স্ট্রিং হচ্ছে কিন্তু আমাদের ইমমিউটেবল একটা জিনিস, যেটা কখনোই কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো না। তার জন্য স্ট্রিং কিন্তু খুব সিকিওর এবং মেমোরি এফিশিয়েন্ট। ঠিক আছে? এবং পারফরমেন্স অপটিমাইজেশন খুব সহজ হয় এই স্ট্রিং ব্যবহার করলে। সেই জন্য ম্যাক্সিমাম সমস্ত জায়গায় আমরা কিন্তু এই স্ট্রিং ডেটা টাইপকে কিন্তু ব্যবহার করি। বোঝা গেল? আচ্ছা, তাহলে আবার আমরা এটাকেও একটু কমেন্ট করে দিই, এটাকে আমরা কমেন্ট করে দিলাম। তো এবার আমরা নেক্সট যে টপিক সেখানে যাব। না সেটা হচ্ছে গিয়ে আমাদের নেক্সট টপিক হচ্ছে এসকেপ ক্যারেক্টার। ঠিক আছে? তাহলে এখানে আমরা হেডিং দিয়ে দিই না এসকেপ, এসকেপ ক্যারেক্টার। ঠিক আছে? তো এসকেপ ক্যারেক্টার গুলো কি কি সেটা একটুখানি দেখে নেওয়া যাক। না এসকেপ ক্যারেক্টার স্পেশালি কোনো স্পেশাল যে ক্যারেক্টার গুলো আছে সেই স্পেশাল ক্যারেক্টার স্ট্রিং এর মধ্যে যখন আমরা কোনো স্পেশাল ক্যারেক্টার কে ব্যবহার করি, তার জন্য আমাদের কিন্তু এই এসকেপ ক্যারেক্টার ব্যবহার করতে হয়। ঠিক আছে? সাপোজ আমরা এটাকে এরকম করে লিখতে পারি, যদি আমরা লিখি স্ল্যাশ এন, তার মানে কি? তার মানে হচ্ছে কিন্তু নিউ লাইন। ঠিক আছে? স্ট্রিং এর মধ্যে যদি আমরা স্ল্যাশ এন দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে? না নিউ লাইন, মানে তারপরে যে লেখাটা আমি লিখবো স্ল্যাশ এন এর পরে সেটা ডিফারেন্ট একটা লাইনে কিন্তু হবে। আমরা যদি দিয়ে দিই স্ল্যাশ টি, তাহলে এখানে চলে আসবে কিন্তু ট্যাব স্পেস। ঠিক আছে?
একটা স্পেস তৈরি হয়ে যাবে। আমরা যদি দিয়ে দিই সিঙ্গেল কোট স্ল্যাশ সিঙ্গেল কোট, তাহলে এখানে সিঙ্গেল কোটেশন কিন্তু আসবে, মানে অ্যাপোস্ট্রোফিস এর কিন্তু কাজ করবে। ঠিক আছে। আমরা যদি দিই ডাবল কোট, তাহলে এখানে কিন্তু ডাবল কোটের কাজ করবে। ঠিক আছে। আমরা যদি দুটো ব্ল্যাক স্ল্যাশ দিয়ে দিই, তাহলে একটা ব্যাক স্ল্যাশের কিন্তু কাজ করবে। এগুলোই মূলত হচ্ছে এসকেপ ক্যারেক্টার। ঠিক আছে। এর আমি যদি একটু উদাহরণ দিই, তাহলে এরকম করে আমরা উদাহরণটা নিতে পারি। না, লিখলাম ভয়েড মেন, আমরা এখানে দিলাম প্রিন্ট হ্যালো স্ল্যাশ এন ডাট। ঠিক আছে। আমরা যদি এখন এটাকে প্রিন্ট করি, তাহলে কি প্রিন্ট হবে? স্ল্যাশ এন মানে কি? স্ল্যাশ এন মানে হচ্ছে নিউ লাইন। তাহলে এখানে যখন আমরা প্রিন্ট করব জিনিসটাকে, তাহলে হ্যালো যে লাইনে প্রিন্ট হবে তার পরের লাইনে গিয়ে কিন্তু ডাটটা প্রিন্ট হবে, নেক্সট লাইনে গিয়ে। ঠিক আছে। আচ্ছা, আমরা যদি প্রিন্ট করতে চাই প্রিন্ট হ্যালো স্ল্যাশ টি ডাট, তাহলে কি প্রিন্ট হবে? না, তাহলে প্রিন্ট হবে হ্যালো হ্যালো একটা স্পেস, তারপরে আমরা কিন্তু ডাটটা পাবো। ঠিক আছে। আচ্ছা, ট্যাব স্পেসের পরে আমরা ডাটটা পাবো। আমরা যদি এরকম ভাবে লিখি প্রিন্ট আই স্ল্যাশ কোটেশন এম লার্নিং ডাট। ঠিক আছে। তাহলে দেখুন, এখানে সিঙ্গেল কোটেশন আছে, এখানেও সিঙ্গেল কোটেশন আছে, তার মধ্যেও কিন্তু আমি অ্যাপোস্ট্রোফি মানে সিঙ্গেল কোটেশন দিয়েছি, কিন্তু সেটাকে আমি স্ল্যাশ সিঙ্গেল কোটেশন দিয়েছি, এর জন্য এটা শুধু সিঙ্গেল কোটেশনটি কিন্তু কাউন্ট হবে। ঠিক আছে। তাহলে যখন প্রিন্ট হবে, তখন এখানে কি প্রিন্ট হবে? না, প্রিন্ট হবে কিন্তু আই অ্যাম এরকম লার্নিং ডাট, এই কথাটা কিন্তু প্রিন্ট হবে। বোঝা গেল? তো এটাই হচ্ছে কিন্তু আমাদের এসকেপ ক্যারেক্টার। আচ্ছা, নেক্সট যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে কিন্তু র স্ট্রিং। র স্ট্রিং খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। র স্ট্রিং আমরা হেডিং করে দিলাম। ঠিক আছে। র স্ট্রিংটা দেখে আমরা একবারে প্র্যাকটিক্যাল জিনিসটাও দেখবো। র স্ট্রিং কি করে? না, এসকেপ সিকোয়েন্স ইগনোর করার জন্য কিন্তু র স্ট্রিংকে ব্যবহার করা হয়। যেমন আমরা একটা এক্সাম্পল নিতে পারি, যে লিখলাম এখানে ভয়েড মেন। ঠিক আছে। এর মধ্যে আমরা দিলাম স্ট্রিং সাপোজ র। এখানে আমরা দিয়ে দিচ্ছি আর দিয়ে শুরু হবে, আর এর মধ্যে যে কোটেশন দেবো, এই কোটেশনের মধ্যে কিন্তু আমাদেরকে লিখতে হবে। আমরা যেমন শুধু লিখছিলাম কোটেশনের মধ্যে, এখানে কিন্তু আর এর পরে আমরা কোটেশনটা দেবো, তার মানে কিন্তু এটা হচ্ছে র স্ট্রিং। অ্যাজ ইট ইজ যেমন লিখবো, ঠিক সেই রকমই কিন্তু প্রিন্ট আমরা পাবো যখন আমরা এটাকে প্রিন্ট করবো। সাপোজ এখানে লিখলাম র স্ট্রিং স্ল্যাশ এন, তাহলে স্ল্যাশ এন আমাদের নিউ লাইন দেয়, কিন্তু র স্ট্রিং এর মধ্যে কোনো রকম এসকেপ সিকোয়েন্স ক্যারেক্টার কাজ করবে না। যেমন আছে এই স্ল্যাশ লিউন এন, এই স্ল্যাশ ব্যাক স্ল্যাশ এন, এটাই কিন্তু প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে। এখানে লিখলাম ওন্ট ক্রিয়েট নিউ লাইন। ঠিক আছে। দিয়ে ইনভাইট কোটেশন দিয়ে সেমিকোলন। এবার যদি আমি এখানে প্রিন্ট করি র কে, তাহলে আমাদের কি প্রিন্ট হবে? না, অ্যাজ ইট ইজ এই যে পুরো স্ট্রিংটা যেমন লেখা আছে, র স্ট্রিং কোলেন স্ল্যাশ এন ওন্ট ক্রিয়েট নিউ লাইন, এই পুরোটাই কিন্তু আমাদের প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে। তো চলুন কম্পিউটারে, আশা করি আমাদের কম্পিউটার স্ক্রিনটা শো হচ্ছে। আমরা এখানে লিখলাম ভয়েড মেন, ভয়েড মেন দিয়ে দিলাম। আমরা ফার্স্টে এসকেপ সিকোয়েন্সটা একটুখানি বুঝে নিই, তারপরে আমরা র স্ট্রিংটা দেখে নেব। ঠিক আছে। এসকেপস ক্যারেক্টার যেগুলো আছে সেগুলোর একটা ছোট্ট করে উদাহরণ দেখে নিই। আমরা লিখে নিলাম এখানে প্রিন্ট, প্রিন্টের মধ্যে আমরা দিয়ে দিলাম হ্যালো স্ল্যাশ এন ডাট। ঠিক আছে। দিয়ে সেমিকোলন।
তাহলে এখন এটাকে যদি আমরা রান করি তাহলে কি আসবে দেখুন, হ্যালো, তার পরের লাইনে আসছে কিন্তু ডাট। তাহলে স্ল্যাশ এন এর কাজটা কি হলো, স্ল্যাশ এন আমাদেরকে স্ট্রিং এর মধ্যে নিউ লাইন তৈরি করতে কিন্তু কাজে লাগে। ঠিক আছে, আমরা সেম জিনিসটাই এখানে লিখতে পারি, স্ল্যাশ টি। ঠিক আছে, তাহলে কি আসবে, স্ল্যাশ টি দিলে, স্ল্যাশ টি দিয়ে যখন এটাকে রান করবো দেখুন একটা ট্যাব স্পেস তৈরি হয়ে গেছে, হ্যালো আর ডাটের মাঝখানে একটা স্পেস তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আমরা এরকম লিখতে পারি প্রিন্ট, হ্যাঁ, প্রিন্ট আই অ্যাম লার্নিং ডাট, ডাট। ঠিক আছে, কোটেশন দিয়ে দিলাম। এবার এইখানে আমরা কি দেবো, না এখানে আমরা একটা স্ল্যাশ দিয়ে দিলাম, তার মানে এসকেপ ক্যারেক্টার। তার মানে এটা কিসের কাজ করবে, না অ্যাপোস্ট্রোফি এস এরই কাজ করবে। চলুন আমরা যদি এখন রান করি তাহলে দেখুন আই অ্যাম লার্নিং ডাট, এই লেখাটাই পেয়ে গেলাম। কিন্তু র স্ট্রিং কি করে, না র স্ট্রিং এর মধ্যে এই কোনো রকম এসকেপ ক্যারেক্টার কিন্তু কাজ করবে না। ঠিক আছে, অ্যাজ ইট ইজ যেরকম আমরা লিখবো সেটাই কিন্তু আমাদের প্রিন্ট হবে। তার একটা এক্সাম্পল দেখি, না আমরা এখানে লিখলাম প্রিন্ট, এখানে দিয়ে দিচ্ছি, সাপোজ আমরা এর জন্য এক কাজ করি, একটা স্ট্রিং ধরে নিই সবার আগে, স্ট্রিং, স্ট্রিং র নাম দিয়ে দিচ্ছি, র ইকুয়ালস টু, আমরা লিখলাম আর, আর এর পরে কোটেশন। এই কোটেশনের মধ্যে আমরা যা লিখবো সেটা কিন্তু অ্যাজ এ র স্ট্রিং কাজ করবে। ঠিক আছে, এখানে লিখলাম র স্ট্রিং দিয়ে কোলন দিয়ে দিয়ে দিলাম আমরা একটা স্ল্যাশ এন, হ্যাঁ, দিয়ে আমরা লিখলাম ওন্ট, ওন্ট ক্রিয়েট নিউ লাইন, নিউ লাইন। ঠিক আছে, আচ্ছা, দিয়ে আমাদের আমরা সেমিকোলনটা দিয়ে দিলাম। এখন আমরা যদি এখানে প্রিন্ট করি র কে, তাহলে কি রকম ভাবে প্রিন্ট হয় দেখা যাক। তাহলে দেখুন র স্ট্রিং তারপরে স্ল্যাশ এন ওন্ট ক্রিয়েট নিউ লাইন, অ্যাজ ইট ইজ যেরকম আমরা লিখেছি সেরকম কিন্তু প্রিন্ট হচ্ছে, কোনো রকম এসকেপ ক্যারেক্টার এখানে কিন্তু প্রিন্ট হবে না। ঠিক আছে, মানে এসকেপ সিকোয়েন্স এখানে কিন্তু কোনো রকম ভাবেই কাজ করবে না, এটা পুরোপুরি ইগনোর হয়। র স্ট্রিং মানে অ্যাজ ইট ইজ যেরকম আমরা লিখবো সেই জিনিসটাই কিন্তু প্রিন্ট হবে। যদি আমরা এখানে র স্ট্রিং না দিতাম তাহলে কি প্রিন্ট হতো সেটাও একটু দেখা যাক। যদি ধরুন এখানে র স্ট্রিং দিলাম না, আরটাকে আমি দিলাম না, দিয়ে যদি প্রিন্ট করতাম, তাহলে দেখুন র স্ট্রিং দিয়ে স্ল্যাশ এন এর জন্য কি হয়েছে, লাইনে ব্রেক হয়ে গেছে, দিয়ে ওন্ট ক্রিয়েট নিউ লাইন এটা নেক্সট লাইনে কিন্তু শো করছে। কিন্তু র স্ট্রিং এ কিন্তু সেই জিনিসটা হবে না, র স্ট্রিং যেই দিয়ে দেবো ওটা একদম যেমন লিখেছি সেই জিনিসটাই কিন্তু আমাদের প্রিন্ট হবে। বোঝা গেল? আচ্ছা, তাহলে আমরা র স্ট্রিংকেও দেখে নিলাম। এরপরে এটাকে আমরা একটু কমেন্ট করে দিই। আচ্ছা, তো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে স্ট্রিং কনক্যাটিনেশন আর স্ট্রিং ইন্টারপোলেশন। এই দুটো জিনিস অলরেডি আমার ভিডিওতে দেওয়া আছে, ভিডিও করা আছে ডিটেলসে। এখন এই ভিডিওতে আবার সেম জিনিসগুলো বলে আমি টাইম আরো লঙ্গার করছি না। ঠিক আছে, তো আমি ভিডিওর লিঙ্কটা এখানে আই বাটনে দিয়ে দেবো, ডেসক্রিপশনেও দিয়ে দেবো। তাহলে ভিডিওর এই কনক্যাটিনেশন আর ইন্টারপোলেশন এই যে কনসেপ্টটা আছে আপনারা ওই ভিডিও থেকে কিন্তু দেখে নেবেন। আর যারা আমার সঙ্গে সিরিজটা ফলো করছে তো তাদের এখানে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আচ্ছা, তো নেক্সট আমরা কিছু কিছু প্রপার্টি আজকে দেখব, এই স্ট্রিং এর কিছু কিছু প্রপার্টিজ, কিছু কিছু মেথডস আমরা দেখব। তো আমরা এখন এখানে হেডিং করে দিলাম প্রপার্টিজ, প্রপার্টিজ অ্যান্ড মেথডস। অলরেডি কিছু কিছু প্রপার্টিজ মেথডস আমরা দেখে নিয়েছি। ঠিক আছে, আরো কিছু কিছু যেগুলো বাকি আছে সেগুলো আমরা এখান থেকে কিন্তু কভার করব। সাপোজ আমরা এখানে একটা ছোট্ট এক্সাম্পল নিই, ভয়েড মেন। ভয়েড মেনের মধ্যে আমরা এখানে লিখলাম স্ট্রিং টেক্সট, দিয়ে আমরা দিয়ে দিলাম এখানে ডাট প্রোগ্রামিং।
ডার্ট প্রোগ্রামিং। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যদি এই স্ট্রিংটার লেন্থ কত সেই জিনিসটা দেখতে চাই, তাহলে কিভাবে দেখব? না, আমরা লিখবো এখানে প্রিন্ট টেক্সট ডট লেন্থ। ঠিক আছে। এই যে ডট লেন্থ, এই যে প্রপার্টিটা আছে, এ কি করে না কতগুলো স্ট্রিং আছে সেটা কিন্তু কাউন্ট করে। ঠিক আছে, তাহলে এখানে কত কাউন্ট হবে? না 1 2 3 4, তারপরে এই যে স্পেস এটার জন্য হবে 5, তারপরে 6 7 8 9 10 11, হ্যাঁ, 12 13 14 15 16, 16টা ক্যারেক্টার মোটামুটি হবে। ঠিক আছে, এখানে কত আসবে? না 16 আসবে যদি আমরা এটাকে প্রিন্ট করি। ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা দেখতে পারি এরকম করে প্রিন্ট টেক্সট ডট ইজ এমটি। ঠিক আছে, এই ইজ এমটি আমাদেরকে ট্রু কিংবা ফলস রিটার্ন করে। তাহলে স্ট্রিংটা যদি এমটি স্ট্রিং হয় তাহলে আমাদেরকে কি রিটার্ন করবে? ট্রু। কিন্তু এখন তো এমটি স্ট্রিং নয়, এখন তো লেখা আছে, স্ট্রিং এর মধ্যে তো ডার্ট প্রোগ্রামিং লেখা আছে, তাহলে এটা আমাদেরকে কি রিটার্ন করবে? না ফলস রিটার্ন করবে। ঠিক সেরকমই টেক্সট ডট ইজ নট এমটি। ঠিক আছে, এটা আমাদেরকে কি রিটার্ন করবে এখন? না ট্রু, তার কারণ এটা তো এমটি নয়, ইজ নট এমটি। আমরা অলরেডি দেখেছি প্রিন্ট টেক্সট ডট রান টাইম টাইপ, কি ধরনের ডেটা টাইপটা কি, ঠিক আছে, সেটা আমরা কিন্তু এখান থেকে জানতে পারবো। না স্ট্রিং আমাদের কাছে আসবে। আচ্ছা, আমরা হ্যাশ কোড দেখে নিয়েছি। আচ্ছা, তাহলে এই গেল মোটামুটি কিছু কমন প্রপার্টি আমাদের। তো এগুলোর আমরা প্র্যাকটিক্যাল একটু দেখে নিতে পারি। ঠিক আছে, তো প্র্যাকটিক্যাল দেখার জন্য আমাদেরকে কম্পিউটার একবার যেতে হবে। সেখানে লিখলাম আমি ভয়েড মেন, ভয়েড মেনের মধ্যে আমি এখানে স্ট্রিং নিয়ে নিলাম, স্ট্রিং না নিলাম টেক্সট ইকুয়ালস টু আমি দিয়ে দিলাম ডার্ট প্রোগ্রামিং। ঠিক আছে, দিয়ে সেমিকোলন। এবার যদি আমরা এখানে প্রিন্ট করি টেক্সট ডট লেন্থ, টেক্সট ডট লেন্থ, তাহলে কি প্রিন্ট হবে? না প্রিন্ট হবে কিন্তু 16। ঠিক আছে, তার কারণ 16খানা এর মধ্যে ক্যারেক্টার আছে। এরপরে আমরা যদি প্রিন্ট করি না টেক্সট ডট ইজ এমটি, তাহলে কি প্রিন্ট হবে? না ফলস প্রিন্ট হবে, তার কারণ এটা এমটি নয়, এর মধ্যে ডার্ট প্রোগ্রামিং লেখা আছে। ঠিক আছে, আমরা যদি প্রিন্ট করি সেম টেক্সট ডট ইজ নট এমটি, তাহলে এখানে প্রিন্ট কি হবে? না ট্রু, তার কারণ এটা এমটি নয়, সেই জন্য ট্রু প্রিন্ট হলো। আমরা যদি প্রিন্ট করতে চাই এখানে, প্রিন্ট করতে চাই আমরা এখানে টেক্সট ডট রান টাইম টাইপ দিয়ে সেমিকোলন, তাহলে এর যে ডেটা টাইপ স্ট্রিং সেটা কিন্তু আমাদেরকে শো করবে। তাহলে এগুলো গেল আমাদের কিছু কমন প্রপার্টিজ। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আরো কিছু নতুন জিনিস দেখে নিই। না আমরা যদি ক্যারেক্টারকে অ্যাক্সেস করতে চাই, সাপোজ আমরা এখানে লিখলাম প্রিন্ট না টেক্সট দিয়ে এখানে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আমরা যদি জিরো দিই, তাহলে কি প্রিন্ট হবে? না জিরো মানে হচ্ছে এটা, ফার্স্ট লেটারটা হচ্ছে জিরো থেকে শুরু হয়, ইন্ডেক্সিং আমাদের জিরো থেকে শুরু হয়, 0 1 2 3 এরকম করে আমাদের যায়। ঠিক আছে, তাহলে জিরোতে কি আছে? না ক্যাপিটাল ডি, সেই জিনিসটা কিন্তু প্রিন্ট হবে। আমরা যদি সাপোজ প্রিন্ট করি টেক্সট স্কোয়ার ব্র্যাকেট 3, তাহলে আমাদের কাছে কোনটা প্রিন্ট হবে? না 1 2 3 টি প্রিন্ট হবে। ঠিক আছে। আচ্ছা, আমরা সাবস্ট্রিংও কিন্তু বার করতে পারি। সাবস্ট্রিংটাকে কিভাবে লিখবো আমরা? না সাবস্ট্রিং টেক্সট ডট সাবস্ট্রিং, সাবস্ট্রিং, সাবস্ট্রিং এর মধ্যে বেসিক্যালি দুটো ভ্যালু নেয়, কোথা থেকে শুরু হবে আর কত দূর পর্যন্ত আমরা যাব। না আমরা লিখলাম ধরুন 0 থেকে ধরুন 6 পর্যন্ত।
তাহলে 0 থেকে 6 পর্যন্ত এটা এটা যদি আমরা প্রিন্ট করি তাহলে কত প্রিন্ট হবে দেখুন। না 0 প্রিন্ট হবে। 0-তে কি আছে? না 0-তে হচ্ছে ডি আছে, 1-এ এ আছে, 2-এ আর আছে, 3-এ টি আছে, 4-এ স্পেস আছে, 5-এ আমাদের পি আছে। ঠিক আছে? তাহলে 0 থেকে 6 পর্যন্ত যদি আমরা লিখি তাহলে এটা প্রিন্ট হবে কিন্তু 0 থেকে 5 পর্যন্ত, মানে 6-এর আগে পর্যন্ত আমাদের কিন্তু প্রিন্ট হবে। বোঝা গেল? তাহলে ডাট স্পেস পি, এই জিনিসটা কিন্তু আমাদের এখানে প্রিন্ট হবে। আমরা যদি এরকম লিখি প্রিন্ট টেক্সট ডট সাবস্ট্রিং, লিখে দিলাম 4, তাহলে আমাদের কত প্রিন্ট হবে? না 4 মানে কত? না 4 মানে হচ্ছে 0 1 2 3 4। ঠিক আছে? তাহলে 4 থেকে আমাদের কিন্তু প্রিন্ট হবে এটা। ঠিক আছে? 4 থেকে প্রিন্ট হবে। 4 থেকে মানে ফার্স্টে স্পেস প্রিন্ট হবে একটা, তারপরে পুরো প্রোগ্রামিং, পুরো প্রোগ্রামিং যে লেখাটা আছে পুরো শেষ পর্যন্ত কিন্তু আমাদের প্রিন্ট হবে। ফার্স্টে একটা স্পেস প্রিন্ট হবে, তারপরে কিন্তু প্রোগ্রামিং লেখাটা প্রিন্ট হবে। ঠিক আছে? একটা যদি আমরা ভ্যালু দিই তাহলে সেই ভ্যালু থেকে, সেই ইন্ডেক্স থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত কিন্তু আমাদের প্রিন্ট হবে সেই সেই লেটারটার থেকে আমাদের পুরো। তাহলে ফার্স্ট লেটার কি ছিল? না 0 1 2 3 4, 4-এ আমাদের স্পেস ছিল, তাহলে স্পেস থেকে শুরু করে আমাদের লাস্ট পর্যন্ত কিন্তু প্রিন্ট হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে চলুন এই কটাকে একটুখানি আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই। না আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে প্রিন্ট করলাম আমরা, কি প্রিন্ট করব? আমরা প্রিন্ট করব টেক্সট স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে 0। ঠিক আছে? তাহলে আমাদের কত প্রিন্ট হবে দেখা যাক। না ডি প্রিন্ট হলো। আমরা যদি সেম জিনিসটাই এখানে করি 3 দিয়ে, আমরা যদি এখানে রান করি তাহলে কত প্রিন্ট হবে? না 3 প্রিন্ট হচ্ছে। আচ্ছা, আমরা এবার যদি লিখি প্রিন্ট টেক্সট ডট সাবস্ট্রিং দিয়ে স্টার্ট, আমরা কোথা থেকে করতে চাইছি? না স্টার্ট আমরা কোথা থেকে করতে চাইছি? না 0,6 দিয়ে দিলাম। ঠিক আছে? সেমিকোলন দিয়ে আমরা যদি প্রিন্ট করি তাহলে দেখুন ডাট স্পেস পি, এটা প্রিন্ট হয়েছে। আমরা সেম জিনিসটাই যদি এখানে দিয়ে দিই, দিয়ে লিখি 4 দিয়ে আমরা যদি প্রিন্ট করি তাহলে দেখুন ফার্স্ট একটা স্পেস প্রিন্ট হয়েছে, তারপরে পুরো প্রোগ্রামিং লেখাটা কিন্তু এসছে। তাহলে সাবস্ট্রিং কিভাবে আমরা দেখব, আর যে কোনো ইন্ডেক্সের যে কোনো প্রত্যেকটা ইন্ডেক্সে কি কি ভ্যালু আছে একটা স্ট্রিং এর মধ্যে, সেটাও কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারবো একটা স্ট্রিং থেকে। এই পর্যন্ত আমাদের কাছে ক্লিয়ার আছে? ঠিক আছে? তাহলে নেক্সট যেটা আমরা এখন দেখতে চলেছি সেটা হচ্ছে যে আরো কয়েকটা জিনিস আমরা দেখব। যেমন ধরুন আমরা এখানে দেখব কন্টেন্টস একটা মেথড দেখে নিই। ঠিক আছে? আমরা যদি এখানে প্রিন্ট করি টেক্সট ডট কন্টেন্ট কন্টেন্টস দিয়ে আমরা দিয়ে দিলাম কি না ডাট, তার মানেটা কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে যে টেক্সটের মধ্যে কি ডাট এই ওয়ার্ডটা আছে। ঠিক আছে? তাহলে এখানে কি প্রিন্ট করবে? না ট্রু আছে তো। আর এটা কিন্তু কেস সেন্সিটিভ, আমি যদি এখানে ছোট হাতে ডি দিই তাহলে কিন্তু এখানে ফলস শো করবে। ঠিক আছে? তাহলে এরকম করে আমরা কিন্তু কন্টেন্টসটা বুঝতে পারলাম। আরো কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, একটু দেখিয়ে দিই। যেমন আমরা যদি এরকম ভাবে লিখি টেক্সট ডট স্টার্টস স্টার্টস উইথ, উইথের ডাব্লিউটা কিন্তু বড় হাতের হবে। হ্যাঁ, স্টার্টস উইথ দিয়ে আমরা এখানে দিয়ে দিলাম ডিএ। ঠিক আছে? তার মানে কি বোঝাচ্ছে? না এটা কি ডিএ দিয়ে শুরু? যদি হ্যাঁ হয় তাহলে ট্রু, আর যদি না হয় তাহলে কিন্তু ফলস। ঠিক সেরকম প্রিন্ট আমরা লিখতে পারি টেক্সট ডট এন্ডস উইথ, ঠিক আছে, আইএনজি। ঠিক আছে? তাহলে এখানে কি আসবে? না যদি আইএনজি দিয়ে শেষ হয় তাহলে ট্রু, আর না হলে কিন্তু ফলস আসবে। বোঝা গেল? আচ্ছা, তাহলে এই কটা জিনিসকেও আমরা একটুখানি দেখে নিই, এই প্রপার্টি গুলোকে একটুখানি দেখে নিই। আচ্ছা, তাহলে এখানে আমরা এখন কি লিখবো? এখানে আমরা লিখবো প্রিন্ট প্রিন্ট লিখবো টেক্সট ডট
কন্টেন্টস কি আছে না, এর মধ্যে কি ডাট আছে? ডাট আছে এর মধ্যে? যদি দেখতে চাই টেক্সটের মধ্যে ডাট আছে কি না, তাহলে দেখুন ট্রু প্রিন্ট হচ্ছে, মানে হ্যাঁ এর মধ্যে ডাট আছে। আচ্ছা, যদি আমি এখানে লিখতাম ছোট হাতের ডি, ঠিক আছে, তাহলে কি আসতো? না, তাহলে কিন্তু ফলস আসতো। বোঝা গেল? এটা কিন্তু পুরোপুরি কেস সেন্সিটিভ। আচ্ছা, নেক্সট আমরা দেখব যে প্রিন্ট টেক্সট ডট স্টার্ট উইথ। ঠিক আছে, স্টার্ট উইথ, এখানে আমি প্যাটার্ন দিয়ে দিলাম না ডিএ। যদি ডিএ দিয়ে শুরু হয় তাহলে কি প্রিন্ট হবে? না ট্রু প্রিন্ট হবে, না হলে ফলস প্রিন্ট হবে। সেম জিনিসটাই আমরা কিন্তু এন্ডস উইথ দিয়েও করতে পারি। এখানে লিখলাম এন্ডস উইথ, ঠিক আছে, এখানে লিখে দিলাম আইএনজি দিয়ে যদি আমরা রান করি এখন, তাহলে কিন্তু ট্রু প্রিন্ট হচ্ছে। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে এন্ডস উইথ আর স্টার্টস উইথ কন্টেন্ট সাবস্ট্রিং, ঠিক আছে, তারপরে যে কোনো ইন্ডেক্সিং নাম্বার, এই সমস্ত প্রপার্টিগুলো আমরা এখানে বুঝলাম। আচ্ছা, নেক্সট তাহলে আমরা যে টপিকটা দেখব সেটা হচ্ছে এখন অন্যান্য কয়েকটা মেথড আমরা দেখব, সেটা হচ্ছে ট্রিম। তাহলে এখন আমরা এখানে হেডিং দিয়ে দিচ্ছি ট্রিম। ট্রিম মেথড দেখব, ট্রিম রাইট দেখব, ট্রিম লেফট দেখব, এই সমস্ত মেথডগুলো এখন আমরা দেখব। তো এর জন্য একটা আমরা উদাহরণ নিই। উদাহরণটা হচ্ছে এরকম, ভয়েড মেন, ঠিক আছে, আমরা এখানে লিখছি স্ট্রিং টেক্সট ইকুয়ালস টু ডাট। আমরা এক কাজ করি, এখানে কিছু স্পেস আমরা ছেড়ে দিই, দিয়ে আমরা লিখি ডাট প্রোগ্রাম। ডাট প্রোগ্রামিং, ঠিক আছে, আবার কিছু স্পেস দিয়ে আমরা এখানে ইনভাইট কোটেশনটা আমরা এখানে দিলাম, ঠিক আছে, দিয়ে আমরা দিলাম সেমিকোলন। এবার আমরা যদি এটাকে এখন প্রিন্ট করি টেক্সটকে, তাহলে কি প্রিন্ট হবে? না, টেক্সটকে যদি এখন আমরা প্রিন্ট করি এবং এই স্পেসটাকেও যদি আমরা দেখাতে চাই, তাহলে আমরা এরকম করে প্রিন্ট করতে পারি। এরকম করে আমরা প্রিন্ট করতে পারি, আমরা কোটেশন দিলাম, দিয়ে এখানে আমরা একটা স্ল্যাশ দিলাম, স্ল্যাশ দিয়ে আমরা এখানে ডলার সাইন দিলাম, তার মধ্যে আমরা লিখে দিলাম টেক্সট, ঠিক আছে, দিয়ে আবার ডলার পাইপ দিয়ে আবার কোটেশন দিলাম, ঠিক আছে, দিয়ে আমরা এখানে যদি এখন এটাকে প্রিন্ট করি, তাহলে দুটো পাইপলাইন যেটা আছে দু সাইডে সেটা প্রিন্ট হবে, আর তার মাঝখানে এই যে ডাট প্রোগ্রামিং বলে লেখা আছে সেই জিনিসটা কিন্তু প্রিন্ট হবে। ঠিক আছে, আচ্ছা, আমরা যদি প্রিন্ট করি সেম জিনিসটাই, এখানে দিয়ে দিচ্ছি টেক্সট ডট ট্রিম লেফট, ঠিক আছে, এখানে দিয়ে দিলাম লেফট, দিয়ে সিঙ্গেল এটা বন্ধ করে দিলাম, ঠিক আছে, দিয়ে এরকম ভাবে যদি আমরা প্রিন্ট করতে চাই, তাহলে কি হবে না লেফট ট্রিম লেফট, তাহলে লেফট থেকে কিন্তু আর কোনো জায়গা থাকবে না, এখানে একদম লেখা থাকবে তখন ডাট প্রোগ্রামিং, দিয়ে দূরে কিন্তু থাকবে এই দাগটা, মানে এখানকার যে স্পেস সেটা কিন্তু দেখা যাবে। ঠিক আছে, আচ্ছা, আমরা যদি সেম জিনিসটাই আমরা প্রিন্ট করি, সেম জিনিসটাই আমরা এখানে প্রিন্ট করি টেক্সট ডট ট্রিম রাইট, ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে রাইট থেকে কিন্তু স্পেস থাকবে, মানে ট্রিম করছে এর রাইটের স্পেসটাকে, তাহলে
সামনের দিকে স্পেস যেটা ছিল সেটা থাকবে, কিন্তু সাইডের রাইট সাইডে কিন্তু আর কোনো স্পেস থাকবে না। ঠিক আছে, এরকম ভাবে জিনিসটা প্রিন্ট হবে। আর যদি আমরা শুধু প্রিন্ট ফাংশনটা ব্যবহার করি, ঠিক আছে, টেক্সট ডট ট্রিম, তাহলে বোথ সাইড থেকেই কিন্তু তখন প্রিন্ট, বোথ সাইড থেকেই কিন্তু তখন ট্রিম হয়ে যাবে। তখন এখানে লেখা আসবে ডাট, ঠিক আছে, কোনো কিন্তু আর স্পেস থাকবে না। বোঝা গেল? তো চলুন এই জিনিসটাকে আমরা একটুখানি রান করে দেখি। এখানে লিখলাম ভয়েড মেন, আর আগেরটাকে আমরা কমেন্ট করে দিই। কমেন্ট করে দিলাম, এখানে লিখলাম আমরা ভয়েড মেন নিয়ে এর ভেতরে আমরা লিখছি স্ট্রিং টেক্সট ইকুয়ালস টু, এখানে কোটেশন দিলাম, দিয়ে কিছু স্পেস দিয়ে দিলাম, দিয়ে লিখলাম ডাট প্রোগ্রামিং, দিয়ে আরো কিছু স্পেস দিলাম, দিয়ে পরে এখানে সেমিকলনটা দিলাম। ঠিক আছে, এবার আমরা সাপোজ একে যদি প্রিন্ট করি টেক্সট এবং স্পেসটাকেও যদি দেখতে চাই আমরা, তাহলে এরকম করে আমরা করতে পারি। এখানে আমরা ডলার সাইনটা দিয়ে দিলাম, এর মধ্যে আমরা এখানে জাস্ট এই জিনিসটাকে আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে আমরা সেমিকোলন দিয়ে দিলাম, দিয়ে এখন যদি আমরা প্রিন্ট করি, তাহলে দেখুন দু সাইডের যে গ্যাপটা আছে সেই গ্যাপটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, আমরা সেম জিনিসটাই যদি করি, জাস্ট এর মধ্যে করে দিচ্ছি ডট ট্রিম, ট্রিম রাইট, তাহলে এটা কি হবে না, রাইট থেকে দেখুন আর কোনো কিন্তু স্পেস নেই। ঠিক আছে, লেফটে স্পেস আছে কিন্তু রাইটে স্পেস নেই। আচ্ছা, সেম জিনিসটাকে আমরা যদি এখন রাইটের জায়গায় লেফট করে দিই, ঠিক আছে, তাহলে কি হবে দেখুন, না লেফট থেকে কিন্তু আর কোনো স্পেস নেই, রাইটে স্পেস আছে কিন্তু লেফটে স্পেস নেই। আর আমরা যদি বোথ করি, মানে ট্রিম শুধু যদি দিই, তাহলে বোথ সাইড থেকে কিন্তু ট্রিম হবে, আর কোনো এক্সট্রা কোনো স্পেস যেগুলো ছিল সেটা কিন্তু আর থাকবে না। এবার যদি রান করি দেখুন, আর দু সাইড থেকে লেফট রাইট দু সাইডেই কিন্তু আর কোনো স্পেস নেই। ঠিক আছে, তাহলে ট্রিম ফাংশনটা আমাদের বোঝা গেল, ট্রিম রাইট, ট্রিম লেফট, আর শুধু ট্রিম আমাদের কিভাবে এক্সট্রা স্পেসকে আমাদের বাদ দিতে সাহায্য করে সেই জিনিসটা আমরা এখানে দেখলাম। আচ্ছা, এখন আমরা দেখব রিপ্লেস অল যে মেথডটা আছে সেই মেথডটা কিভাবে কাজ করে। ঠিক আছে, তো আমরা এখন যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে রিপ্লেস অল। সাপোজ আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, এখানে একটা হেডিংও করে দিই, রিপ্লেস অল। ঠিক আছে, এই জিনিসটা এখন আমরা দেখব। এখানে আমি লিখলাম ভয়েড মেন, একটা উদাহরণ, সাপোজ ধরুন স্ট্রিং টেক্সট ইকুয়ালস টু, দিয়ে দিলাম আমি আই লাভ জাভা। ঠিক আছে, কোটেশন ক্লোজ দিয়ে সেমিকোলন। এইবার আমরা এখানে প্রিন্ট করছি টেক্সট ডট রিপ্লেস অল দিয়ে আমি ফার্স্ট যেটা চেঞ্জ হবে জাভা, সেই জিনিসটা কমা দিয়ে যার সঙ্গে চেঞ্জ হবে, মানে আমি দিলাম ধরুন ডাট, এই জিনিসটা যদি দিই, ঠিক আছে, এই জিনিসটাকে যদি এখন প্রিন্ট করি, তাহলে কি হবে না, যেখানে যেখানে জাভা আছে এই স্ট্রিং এর মধ্যে, সেখানে সেখানে কিন্তু ডাট হয়ে যাবে। যতগুলো স্ট্রিং এর মধ্যে জাভা আছে, যদি ধরুন আরো স্ট্রিং এর মধ্যে জাভা থাকে, সবগুলোই কিন্তু
কনভার্ট হয়ে যাবে কিসে, না ডাটে। ঠিক আছে। আচ্ছা, তাহলে চলুন এটাকে একটুখানি আমরা কম্পিউটারে রান করে দেখে নিই। এটাকে আমরা কমেন্ট করে দিলাম। এখন আমরা লিখলাম ভয়েড মেন, আমরা এখানে নিলাম স্ট্রিং টেক্সট ইকুয়ালস টু, আমরা দিচ্ছি না আই লাভ জাভা, তারপরে আরো আমি একটু বাড়াচ্ছি, না জাভা ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, দিয়ে সেমিকোলন। ঠিক আছে, এবার আমি কি করব, না যতগুলো জাভা আছে একবারে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কিরকম করে, আমি লিখলাম প্রিন্ট টেক্সট ডট রিপ্লেস অল, ফার্স্ট যেটা সেটা হচ্ছে কি থেকে আমরা চেঞ্জ করব, কাকে চেঞ্জ করব, না জাভাকে আমরা চেঞ্জ করব, কার সঙ্গে চেঞ্জ করব, না আমরা ডাটের সঙ্গে চেঞ্জ করব। ঠিক আছে, ডিটা সাপোজ ক্যাপে দিয়ে দিলাম। দিয়ে এখন যদি আমরা এটাকে রান করি, তাহলে দেখুন যেখানে যেখানে জাভা ছিল, আই লাভ ডাট হয়ে গেছে ডাট ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, চলে এসছে। তাহলে রিপ্লেস অলের কাজটা আমরা বুঝতে পারলাম, যে রিপ্লেস অল থেকে আমরা একটা স্ট্রিং এর মধ্যে যে কোনো জিনিসকে পুরো রিপ্লেস করে ফেলতে পারি। যতগুলো আছে সমস্ত ওয়ার্ডগুলো কিন্তু একসঙ্গে রিপ্লেস হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। এবার আমরা নেক্সট যেটা দেখব সেটা হচ্ছে, না আমরা দেখতে চলেছি এখন স্প্লিট মেথডটা দেখবো আর জয়েন মেথডটা দেখবো। স্প্লিট মেথড থেকে আমরা বেসিক্যালি স্ট্রিং থেকে লিস্টে কনভার্ট করি, স্প্লিট। ঠিক আছে, স্প্লিট মেথড। আর নেক্সট আমরা দেখব কিন্তু জয়েন। জয়েন থেকে আমরা কি করি, না যে কোনো লিস্টকে আমরা স্ট্রিং এ কনভার্ট করি। স্প্লিট ব্যবহার করি স্ট্রিং থেকে লিস্টে যাওয়ার জন্য, আর ঠিক অপোজিটটা আমরা ব্যবহার করি কিন্তু জয়েন। তো সাপোজ আমি একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ভয়েড মেন, এখানে লিখলাম স্ট্রিং ফ্রুটস, ফ্রুটস। এবার আমি লিস্ট বানাচ্ছি একটা। ফার্স্ট আমরা স্ট্রিং থেকে দেখব লিস্ট তৈরি হতে, তাহলে আমরা একটা স্ট্রিং লিখি। আমরা লিখলাম অ্যাপেল কমা বানানা কমা অরেঞ্জ। ঠিক আছে, কোটেশনের মধ্যে লিখে দিলাম, তাহলে এটা একটা স্ট্রিং হলো। এবার এই স্ট্রিংটাকে আমরা চাইছি যে লিস্টে কনভার্ট করতে, তাহলে কিভাবে করব আমরা, আমরা লিখব প্রিন্ট ফ্রুটস ডট স্প্লিট। ঠিক আছে, দিয়ে প্যাটার্নটা আমাকে দিতে হবে কিরকম প্যাটার্ন, না কমা প্যাটার্ন। এই যে কমাটা আছে, যেখানে যেখানে কমা আছে সেই কমাটা আমাকে এখানে দিয়ে দিতে হবে। ঠিক আছে, দিয়ে আমরা যদি এখন এটাকে প্রিন্ট করি, তাহলে আমাদের কিন্তু পুরো লিস্টটা চলে আসবে। ঠিক আছে, লিস্ট কিরকম আসবে, না প্রিন্ট করলে পরে এরকম আসবে, লিস্ট অ্যাপেল, হ্যাঁ, বানানা, অরেঞ্জ। ঠিক আছে, এই পুরো লিস্টটা কিন্তু প্রিন্ট হয়। আবার ধরুন কোনো লিস্ট আছে, সেটাকে আমি কনভার্ট করতে চাইছি স্ট্রিং এ, তখন আমি কি করব, লিখলাম ভয়েড মেন, একটা লিস্ট ধরুন আছে, লিস্ট নিয়ে নিলাম আমি কালার, কালার্স, দিয়ে একটা লিস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি, ধরুন রেড কমা গ্রিন কমা ব্লু। ঠিক আছে, এই একটা লিস্ট আমি কালারের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি প্রিন্ট করছি কালার্স ডট জয়েন। জয়েনের প্যাটার্নটা কি দিচ্ছি আমি, না একটা করে হাইফেন হবে, মানে রেড হাইফেন গ্রিন হাইফেন ব্লু, এরকম হবে।
ঠিক আছে, তাহলে কি হচ্ছে দেখা যাক। এখানে কিন্তু এটা প্যারেনথিসিস, ঠিক আছে, প্যারেনথিসিস। এই জিনিসটাকে যদি চলে আসে, দিয়ে আমরা যদি এখন রান করতে চাই, তাহলে আমরা কি জিনিসটা পাবো, না আমরা যেরকম স্ট্রিং পেয়েছিলাম সেরকম আমরা স্ট্রিং পাবো। এখানে পাবো রেড হাইফেন গ্রিন হাইফেন ব্লু, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আমরা পাবো এরকম। ক্লিয়ার? তো চলুন এটাকে একটুখানি আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই। আচ্ছা, তাহলে আমরা এখন লিখবো এখানে ভয়েড মেন, আমরা লিখলাম স্ট্রিং স্ট্রিং ফ্রুটস ইকুয়ালস টু, আমরা একটা স্ট্রিং দিয়ে দিচ্ছি অ্যাপেল কমা বানানা কমা অরেঞ্জ, ঠিক আছে, সেমিকোলন। আচ্ছা, এইবার আমরা প্রিন্ট করছি ফ্রুটস ডট স্প্লিট, দিয়ে এখানে প্যাটার্নটা আমি দিয়ে দিচ্ছি কি না কমা, দিয়ে এখন যদি আমরা একে প্রিন্ট করি, তাহলে দেখুন পুরো লিস্টটা এখানে চলে আসলো, অ্যাপেল বানানা অরেঞ্জের লিস্ট আমরা এখানে পেয়ে গেলাম। আবার সেম জিনিসটা আমরা উল্টো জিনিসটাও করতে পারি। এখানে আমরা করলাম ভয়েড মেন, এখানে আমরা লিস্ট দিয়ে দিচ্ছি, কিসের লিস্ট দিলাম না কালার্স বলে, এখানে একটা লিস্ট অ্যাসাইন করে দিচ্ছি আমি, দিলাম রেড কমা গ্রিন গ্রিন কমা ব্লু, ঠিক আছে, এটা একটা লিস্ট অফ স্ট্রিং। আমরা এখন এখানে যদি প্রিন্ট করি কালার্স ডট জয়েন, দিয়ে আমরা প্যাটার্নটা দিয়ে দিলাম এরকম একটা হাইফেন CO কালার্স, ঠিক আছে, দিয়ে এখানে সেমিকোলন দিয়ে আমরা যদি এখন এটাকে প্রিন্ট করি, তাহলে দেখুন রেড হাইফেন গ্রিন হাইফেন ব্লু, এই জিনিসটা কিন্তু প্রিন্ট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে স্প্লিট ব্যবহার করে আমরা কি করতে পারি, না আমরা স্ট্রিংকে লিস্টে কনভার্ট করতে পারি, আর জয়েন ব্যবহার করে আমরা লিস্টকে স্ট্রিংয়ে কনভার্ট করতে পারি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটাকেও আমরা কমেন্ট করে দিই। এখন আমরা নেক্সট যে টপিকটা আছে সেটাতে আলোচনা করি। নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে কম্পেয়ার টু, দুটো ভ্যালুর মধ্যে আমরা কিভাবে কম্পেয়ার করব সেই জিনিসটা আমরা এখানে দেখব। আমরা এখানে হেডিং দিয়ে দিলাম না কম্পেয়ার টু, এই মেথডটার কাজটা কি, একটা এক্সাম্পল নিই, ভয়েড মেন, আমরা এখানে দিলাম প্রিন্ট অ্যাপেল ডট কম্পেয়ার টু, কার সঙ্গে কম্পেয়ার করছি, না বানানা, এর সঙ্গে আমরা কম্পেয়ার করছি। ঠিক আছে, এখানে ক্লোজ। তো এই যে কম্পেয়ার টু, এ বেসিক্যালি আমাদেরকে কি করে, না এ বেসিক্যালি আমাদের তিনটে ভ্যালুকে মানে দেয়, একটাতে দেয় 0, একটা দেয় -1, আর একটা দেয় +1। ঠিক আছে, 0 কখন দেয়, না দুটো ভ্যালুর যদি এই দুটো জিনিস যদি সেম হয় তাহলে 0। -1 কখন দেবে, যদি আগের যে ভ্যালুটা আছে সেটা যদি ছোট হয়, তাহলে পরের ভ্যালুর থেকে যদি ছোট হয় তাহলে কি হবে, না -1। আর +1 কখন হবে, না যদি আগের ভ্যালুটা বড় হয় সেকেন্ডের ভ্যালুর থেকে, তাহলে হবে +1, মানে শুধু 1 তখন প্রিন্ট হবে। ঠিক আছে, তাহলে এখানে যখন আমরা ইংলিশ ডিকশনারি দেখব, লিক্সিওগ্রাফিক্যাল ওয়েতে যদি আমরা দেখি, না অ্যাপেল আগে আসে, বানানা পরে আসে, তাই তো, তাহলে অ্যাপেলের ভ্যালুটা এখানে কি হবে, ছোট,
এবং বানানার ভ্যালুটা বড়। তার জন্য এখানে আমরা কি পাবো প্রিন্ট করলে, না -1 পাবো। সাপোজ যদি এখানে আমরা অন্য কোনো জিনিস দিয়ে দিই, সাপোজ অ্যাপেলের জায়গায় যদি আমি দিই, সাপোজ ধরুন অরেঞ্জ, এখানে দিলাম আমি অরেঞ্জ, তাহলে অরেঞ্জের লিক্সিওগ্রাফিক্যাল যদি পজিশন দেখা যায়, সেটা কি, না সেটা অনেক পরে। আমরা ইংলিশ ডিকশনারিতে যদি দেখি ব্যানানার অনেক পরে আছে অরেঞ্জ, তাহলে এটা বড়। ঠিক আছে, তখন আমাদের কাছে কি প্রিন্ট হবে, না যদি এখানে অরেঞ্জ দিই তাহলে এখানে আমাদের +1 মানে শুধু 1 প্রিন্ট হবে। ঠিক আছে, কিন্তু অ্যাপেল দিয়ে যদি দিই তাহলে কি হবে, না -1। আর এটা জিরো কখন হবে, যখন দুটো ভ্যালু সেম হবে, যদি এখানেও অ্যাপেল থাকে এখানেও অ্যাপেল থাকে, তখন কি প্রিন্ট হবে, না জিরো প্রিন্ট। বোঝা গেল কম্পেয়ার টু কি করে কম্পেয়ার করছে। তো চলুন এটাকে একটুখানি আমরা কম্পিউটারে দেখে নিই। না এখানে লিখলাম ভয়েড মেন প্রিন্ট অ্যাপেল ডট কম্পেয়ার টু, এখানে দিয়ে দিলাম আমি বানানা সেমিকোলন। এখন যদি আমি প্রিন্ট করি তাহলে কত প্রিন্ট হবে, না -1। কেন -1, না লিক্সিওগ্রাফিক্যাল যে পজিশন অ্যাপেলের সেটা কিন্তু অনেক আগে। ঠিক আছে, মানে ইংলিশ ডিকশনারিতে সবার আগে আমরা কিন্তু অ্যাপেলকে পাবো। ব্যানানা আর অ্যাপেলের মধ্যে যদি আমরা খুঁজি তাহলে অ্যাপেল পাবো, সেই জন্য অ্যাপেলের লিক্সিওগ্রাফিক্যাল পজিশন হচ্ছে কম। ঠিক আছে, সেই জন্য এটা ছোট। ছোট মানে -1 আসছে। এখন সাপোজ যদি অ্যাপেলের জায়গায় আমি দিয়ে দিই অরেঞ্জ, অরেঞ্জ, তাহলে কত প্রিন্ট হবে, তাহলে প্রিন্ট হবে কিন্তু +1। কেন, না এর লিক্সিওগ্রাফিক্যাল পজিশনটা কিন্তু অনেক বেশি, ব্যানানার অনেক পরে আমরা পাবো কিন্তু অরেঞ্জ। ঠিক আছে, তাহলে এটা অনেক বড়, সেই জন্য আমরা 1 পাচ্ছি। আর দুটো সেম কখন পাবো, না দুটোতেই যদি আমরা সেম সেম ভ্যালু দিয়ে দিই, অরেঞ্জ, অরেঞ্জ, দুটোতেই যদি আমরা অরেঞ্জ দিয়ে দিই তাহলে কত পাবো, না জিরো। দুটোর ভ্যালু লিক্সিওগ্রাফিক্যাল পজিশন কিন্তু সেম, সেই জন্য এটা কিন্তু আমরা তখন কি পাবো, না জিরো পাবো। বোঝা গেল, তাহলে কখন আমরা কম্পেয়ার টুতে 1 পাই, কখন জিরো পাই, আর কখন -1 পাই, সেটা আমরা বুঝতে পারলাম। এবার এটাকে একটু আমরা কমেন্ট করে নেক্সট যে টপিক সেটার উপরে চলে যাব। তো নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে প্যাড লেফট আর প্যাড রাইট। ঠিক আছে, প্যাড লেফট আর প্যাড রাইট, এখানে আমরা একটু হেডিং দিয়ে দিই, প্যাড লেফট আর হচ্ছে প্যাড রাইট। ঠিক আছে, এখানে পিটা কিন্তু ছোট হাতের, প্যাড লেফট আর প্যাড রাইট। এর কাজ কি, না এর কাজ হচ্ছে ট্রিমের ঠিক উল্টো। ট্রিম কি করেছিল আমাদের, না স্পেস, যেটা এমটি স্পেস ছিল সেই স্পেসগুলোকে কিন্তু বার করে দিয়েছিল। ঠিক আছে, আর প্যাড লেফট প্যাড রাইট কি করছে, না আমাকে এক্সট্রা স্পেস দিচ্ছে, এবং তা সেই স্পেসে আমি যদি কোনো প্যাটার্ন দিতে চাই সেই প্যাটার্নটাও আমি দিতে পারবো। ঠিক আছে, আমি যদি কোনো প্যাটার্ন দিতে চাই সেই প্যাটার্নটাও আমি দিতে পারবো। কিরকম করে, একটা এখানে একটা এক্সাম্পল নিয়ে দেখা যাক। না লিখলাম আমি ভয়েড মেন। ঠিক আছে, আমি একবার লিখছি প্রিন্ট, প্রিন্ট ডাট ডট প্যাড লেফট, এখানে আমি দিয়ে দিলাম 10, কমা প্যাটার্নটা আমি দিয়ে দিচ্ছি স্টার। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে এখন যদি আমি রান করি তাহলে কি পাবো, এই জিনিসটাকে এখন যদি আমি রান করি তাহলে লেফটের দিকে 10টা প্যাড লেফট, ঠিক আছে, তার মধ্যে 4টে কিন্তু ওয়ার্ড আছে ডাট, তার মানে 6খানা কিন্তু স্টার পাবো। মানে ব্যাপারটা ঠিক এরকম, এটাকে যদি আমরা প্রিন্ট করি তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ছটা স্টার পাবো। তারপরে কিন্তু আমরা এই যে ডার্ট লেখাটা আছে সেই ডার্ট লেখাটা পাবো। ঠিক আছে, টোটাল 10খানা প্যাড লেফট, মানে টোটাল 10খানা, 10টার মধ্যে তো অলরেডি 4টে যেহেতু আমাদের অরিজিনাল ভ্যালু আছে, ঠিক আছে, ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারটা প্রিন্ট হলো। বাকি যেটা প্রিন্ট হলো স্টার কটা প্রিন্ট হবে, না যতগুলো ক্যারেক্টার নেই 10এর মধ্যে 4টে আছে, মানে 6টা নেই, সেই জন্য 6টা কিন্তু লেফট সাইডে স্টার প্রিন্ট হলো। আমরা সেম যদি প্রিন্ট করি, সাপোজ ডার্ট ডট প্যাড রাইট, এখানে সাপোজ দিয়ে দিলাম 10, আর এখানে আমি দিয়ে দিলাম এরকম ড্যাশ। ঠিক আছে, তাহলে কি প্রিন্ট হবে,
না তাহলে প্রিন্ট হবে তখন ডাট, তারপরে এই যে ড্যাশটা সেটা কটা প্রিন্ট হবে, না ছটা প্রিন্ট হবে, ছখানা ড্যাশ প্রিন্ট হবে। ঠিক আছে, কেন না চারটে তো আছে ক্যারেক্টার, আর বাকি এই যে ড্যাশ, এই ড্যাশটা কিন্তু প্রিন্ট হবে। বোঝা গেল? তাহলে এইটাকে আমরা এবার রান করে দেখি যে কিরকম ভাবে রান হচ্ছে। আমরা লিখলাম এখানে ভয়েড মেন, আমরা প্রিন্ট করছি প্রিন্ট ডাট ডট প্যাড লেফট, এখানে দিয়ে দিলাম আমি 10, কমা, আমি এর প্যাটার্নটা দিয়ে দিচ্ছি কি না স্টার, দিয়ে আমি সেমিকোলন দিয়ে দিচ্ছি। এবার যদি আমি রান করি তাহলে দেখুন ছখানা স্টার কিন্তু লেফটে প্রিন্ট হয়েছে। বোঝা গেল? আমি সেম জিনিসটাই যদি দেখুন এখানে জাস্ট লেফটের জায়গায় আমি রাইট করে দিচ্ছি, প্যাড প্যাড রাইট যদি করি, ঠিক আছে, প্যাড রাইট, আর এখানে স্টারের জায়গায় আমি যে কোনো প্যাটার্ন দিতে পারি, আমি হাইফেনটা দিয়ে দিলাম। তাহলে এবার দেখা যাক কি হয়। না দেখুন ছখানা কিন্তু হাইফেন অলরেডি প্রিন্ট হয়ে গেছে, ডার্ট চারটে আছে, বাকি ছটা কিন্তু হাইফেন প্রিন্ট হয়ে গেছে। বোঝা গেল? আমি যদি এখানে কোনো কিছু না দিই, ঠিক আছে, জাস্ট 10 লিখে দিই, তাহলে কি হবে, না তাহলে জাস্ট 10খানা স্পেস প্রিন্ট হয়ে যাবে, 10খানা জাস্ট স্পেস প্রিন্ট হয়ে যাবে, কিন্তু সেটা বোঝা যাচ্ছে না। ঠিক আছে, তো বোঝার জন্য আমাকে কি করতে হবে, কোনো না কোনো একটা প্যাটার্ন দিতে হবে। আমি অ্যাম্পারস্যান্ড দিতে পারি, ঠিক আছে, অ্যাম্পারস্যান্ড দিলে ছখানা অ্যাম্পারস্যান্ড প্রিন্ট হয়ে গেল। ঠিক আছে, আমি যা দেব সেটাই কিন্তু ছখানা, আমি যদি একটা শুধু ডট দিই তাহলে ছখানা কিন্তু ডট প্রিন্ট হয়ে গেল। বোঝা গেল? এটাই হচ্ছে প্যাড লেফট প্যাড রাইটের কনসেপ্ট। আচ্ছা, এরপরে নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে রিপিট টেক্সট। ঠিক আছে, রিপিট কিভাবে করা যায় সেই জিনিসটা একটুখানি দেখে নিই। আচ্ছা, এখানে আমরা লিখে দিলাম রিপিট। রিপিটের জন্য একটা উদাহরণ নিই, না ভয়েড মেন। ক্লিয়ার? এখানে আমরা প্রিন্ট করছি প্রিন্ট সরি প্রিন্ট করছি এখানে না হাই, দিয়ে এরকম ডট 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 তিনটে দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার প্রিন্ট হবে। কতগুলো প্রিন্ট হবে, না তিনটে সাপোজ আমি প্রিন্ট করব, তিনটে। ঠিক আছে, তো এখন যদি এই প্রোগ্রামটাকে আমি রান করি তাহলে আমি কি দেখতে পারবো, না আমি দেখতে পারবো যে এই হাই বলে যেটা লেখা আছে, তারপরে বিস্ময়সূচক শূন্য, তারপরে তিনটে ডট, তারপরে আবার হাই বিস্ময়সূচক চিহ্ন, আবার তিনটে ডট, আবার হাই বিস্ময়সূচক চিহ্ন, আবার তিনটে ডট। এই জিনিসটা কিন্তু তিনবার প্রিন্ট হবে যখন আমি যদি এটাকে প্রিন্ট করে দেখি। ঠিক আছে, তো চলুন এটাকে একটুখানি কম্পিউটারে আমরা দেখে নিই। ভয়েড মেন, আমরা লিখছি প্রিন্ট প্রিন্ট, এখানে দিয়ে দিলাম আমি হাই, তারপরে এক্সক্লেমেশন সাইন, তিনটে ডট। ঠিক আছে, দিয়ে ইনটু করছি আমি তিনের সঙ্গে, তাহলে তিনটে রিপিট হবে টেক্সট। এবার যদি আমরা এটাকে রান করি, দেখুন হাই এক্সক্লেমেশন সাইন মানে যে প্যাটার্নটা আমি দিয়েছি তিনটে ডট, এটা তিনবার কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, প্রিন্ট হয়ে গেছে। তাহলে বোঝা গেল, এই জিনিসটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা, তো আজকে আমরা স্ট্রিং এর বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এবং অনেক কিছু তথ্য আমরা এখান থেকে জেনেছি, যে স্ট্রিং কি জিনিস, কিভাবে লেখা হয় থেকে শুরু করে সারোগেট নাম্বার থেকে শুরু করে অনেক কিছু, অনেক প্রপার্টি এবং মেথডস আমরা দেখেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে, দিয়ে চ্যানেলের সঙ্গে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।